আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের জন্য আরো একটি সারপ্রাইজ ক্লাস। তোমরা পরীক্ষার আগ মোমেন্টে ক নাম্বার নিয়ে সবাই চিন্তিত, তাই না? ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে তুমি যদি চিন্তিত হও, তাহলে তোমার এই চিন্তার অবসান ঘটাতে মিল্টন ভাইয়া নিয়ে চলে আসছে তোমাদের জন্য চমৎকার একটি ক্লাস। সো এই ক্লাসটাতে আমরা সমস্ত ক নাম্বার প্রশ্ন সলভ করব, অর্থাৎ টোটাল ক্লাস জুড়ে আমরা 105টা মতো ক নাম্বার প্রশ্ন ব্যাখ্যা সহ শিখবো। তুমি যদি এই 105টা প্রশ্ন ব্যাখ্যা সহ আমার সাথে শিখো, তাহলে তোমার ক নাম্বার প্রশ্ন আর একটাও বাদবে না। পাশাপাশি এই 105টা ক নাম্বার প্রশ্ন কিন্তু ইনফরমেটিভ এমসিকিউ, সো তোমার এটা এমসিকিউতেও সাপোর্ট দিবে, আর ক নাম্বারে যেই তোমার প্রিপারেশন সেটা একদম 100তে 100 গুছিয়ে যাবে, 100তে 100 গুছিয়ে যাবে। সো এই একটা ক্লাস করে ফেলো। অবশ্যই কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে এই ক্লাসের ক্লাস পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে। তুমি চাইলে আমাদের এই ক্লাসের ক্লাস পিডিএফ দেখেও তোমার প্রস্তুতি একদম 100তে 100 গুছিয়ে ফেলতে পারো। সো চলো আমরা দেরি না করে শুরু করি। তোমরা যারা যারা আমার সাথে ক্লাসটি করতেছো, তোমরা যদি আগে পড়াশোনা করা না থাকে তাহলে 1x স্পিডে দেখবা, যদি আগে পড়াশোনা করা থাকে তাহলে 1.25x বা 1.5x স্পিডেও দেখে নিতে পারো। কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে একটু স্লো যে ক্লাসটা দেখবা, তবে চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন শিখতে, কারণ টোটাল কেমিস্ট্রির উপর থেকে বাছাই করে 105টা ক নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে নিয়ে আসছি, এবং সেগুলো আমি তোমাকে ভেঙে ভেঙে সুন্দর মতো ব্যাখ্যা করে দিব। এবং এই সুন্দর মতো ব্যাখ্যা যা যা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব, তুমি আমার এই কথাগুলো আমার স্টাইলে যদি শুনো তাহলে তোমার মাস্ট মনে থাকবে, একটাও ভুল হবে না। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আসো, প্রথমে আমাদের প্রথম যে প্রশ্নটা বলছে কি যে রসায়ন কাকে বলে, রসায়ন কাকে বলে, খুব কমন একটা প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে চলে আসে। দেখো বরিশাল বোর্ড 22-এ আসছে, বলছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পরিবর্তন তিনটা নিয়ে আলোচনা করা হয়। দেখো আমরা এখানে তিনটা কথা বলতেছি, একটা হচ্ছে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন। এই তিনটা নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় তাকে আমরা রসায়ন বলি। অর্থাৎ রসায়ন বলতে আমরা তিনটা শাখা বুঝবো, একটা হচ্ছে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন। তাহলে একটা পদার্থ সে কিরকম দেখতে এটা তার গঠন, সে কি ধরনের আচরণ করে সেটা তার ধর্ম, এবং কি টাইপের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা দেখতে পারি বিজ্ঞানের যেই শাখায়, সেটাই হচ্ছে রসায়ন। তো রসায়ন কাকে বলে এইটা নিয়ে আমাদের একটা তোমার হচ্ছে যে ক নম্বরের প্রশ্ন আসতে পারে। সো যেহেতু এটা আসার সম্ভাবনা আছে এটা দেখিয়ে দিলাম। ওকে, সো চলো আমরা পরেরটাই যাই। পরেরটা বলছে দেখো অ্যান্টাসিড কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যান্টাসিড কি এইটা আমাদের জানতে হবে, অ্যান্টাসিড কি। সো অ্যান্টাসিড কি এইটা যেমন এমসিকিউর জন্য প্রয়োজন, এটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নেও আসে। তো মাথায় রাখবো আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে এই দুইটার যে মিশ্রণ, এইটা আমরা অ্যাসিডিটির জন্য ব্যবহার করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা অ্যাসিডিটির জন্য ব্যবহার করি। এইটাকে আমরা অ্যান্টাসিড বলি। অর্থাৎ তুমি কখনো শুনে থাকবা যে তোমার গ্যাস বাড়ছে বা অ্যাসিডিটি হয়েছে, অ্যান্টাসিড খাও, অ্যান্টাসিড সিরাপ খাও, তাই না, সার্জেল 40 খাও। সো ওইটা আসলে আর কিছুই না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, যেটা আমরা অ্যাসিডিটির বিপক্ষে কাজ করার জন্য ব্যবহার করি। অ্যাসিডিটির বিপক্ষে কাজ করার জন্য এই যে জিনিসটা ব্যবহার করি, এইটাকেই বলা হচ্ছে যে অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড কি, এটা যদি প্রশ্ন আসে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারবো না, এই দুইটার মিশ্রণ লিখতে পারবো না, যা আমরা পেটের অ্যাসিডিটির জন্য ব্যবহার করি লিখতে পারবো। সো এটা হচ্ছে আরেকটা ক নাম্বার প্রশ্ন গেল, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা আমাদের মাস্ট শিখে নিতে হবে। ওকে, মাথায় থাকবে, গ্রেট। পরের কোশ্চেনে চলো। 3 নাম্বার প্রশ্ন বলছে কি ব্রোঞ্জ কি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ব্রোঞ্জ কি, মাথায় রাখবো কপার এবং টিন এই দুইটার গলনে সৃষ্ট সংকর ধাতু, এইটাকে আমরা ব্রোঞ্জ বলি। তাহলে ব্রোঞ্জ দিয়ে যেই ম্যাটেরিয়াল তৈরি করা হয়, ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু। ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু। সংকর মানে কি, সংকর মানে ভেজাল আছে, মানে ওই জায়গাতে একটা না অনেকগুলার মিশ্রণে গঠন, তখন সেটাকে বলে সংকর ধাতু। তো কথাটা কি, কথাটা হচ্ছে সংকর ধাতু। এখন সংকর কিসের সংকর, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কপারের সাথে টিন। সো কপার এবং টিন দুইটার মিশ্রণে যেটা তৈরি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রোঞ্জ। কপার এবং টিন এই দুইটার মিশ্রণ। এখন মিশ্রণ করবা কিভাবে, প্রথমে কপার এবং টিনকে একত্রিত করে তারপরে হিট দিবা, দিয়ে গলায়
গলায় ফেলবা, গলে গেলে ওটা একত্রিত হয়ে যাবে, তারপর একত্রিত হয়ে যাওয়ার পর ওইটাকে ঠান্ডা করলে একত্রিত হয়ে ওইটা ব্রোঞ্জে গঠন করবে বা ব্রোঞ্জ গঠন করবে। সো এটা হচ্ছে আমাদের কপার এবং টিন। সো কপার এই বাংলাও লিখতে পারো, টিন বাংলা লিখতে পারো, আবার কপারের সংকেত টিনের সংকেত এই দুইটা উল্লেখ করে দিতে পারো। বাট ব্রোঞ্জ কি এটা মাস্ট জানতে হবে, এরকম একটা প্রশ্ন। সো ভুল করা যাবে না। ভুল কি করবা? ভুল করা যাবে না। ওকে, পরের কোশ্চেন চলো। বলছে প্রিজারভেটিভস কি? প্রিজারভেটিভস হচ্ছে খাদ্য সংরক্ষণ। প্রিজারভেটিভস হচ্ছে খাদ্য সংরক্ষক, ঠিক আছে? সো আমরা যে বিভিন্ন টাইপের খাদ্য বাসা বাড়িতে ব্যবহার করি না, সাপোজ ধরো বাসা বাড়িতে আমাদের আজকে মাছ কিনে আনছে তোমার আম্মু। সো তোমার আম্মু যে মাছটা কিনে আনছে বা তোমার আব্বু মাছ কিনে আনছে আজকে, সো আজকে দেখা যাচ্ছে যে কারেন্ট নাই, ফ্রিজে রাখতে পারছে না, তো এখন এই মাছটা আগামীকালকে রান্না করে খেতে হবে। তো আজ থেকে কাল পর্যন্ত মাছটাকে সংরক্ষণ করে ন্যাচারালি রাখার জন্য আমরা কিছু প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক ব্যবহার করি। সো বাসা বাড়িতে খাদ্য যাতে পচে না যায় সেই জন্য যে সমস্ত পদার্থ ব্যবহার করে খাদ্যকে সংরক্ষণ করা হয় সেটাকে আমরা প্রিজারভেটিভস বলি। তাহলে কখনো যদি প্রিজারভেটিভস কথাটা দেখো তাহলে প্রথমত মাথায় নিয়ে আনবা প্রিজারভেটিভস কথাটার মানেই হচ্ছে খাদ্য সংরক্ষক। প্রিজারভেটিভস কথাটার মানে হচ্ছে খাদ্য সংরক্ষক। সো বাসা বাড়িতে খাদ্য সংরক্ষণের জন্য যেই পদার্থগুলা ব্যবহার করা হয় বা যেই রাসায়নিক পদার্থগুলা ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্রিজারভেটিভস বলি। সো এখানে কি লিখছে দেখো, যে রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার করে বিভিন্ন খাদ্য সামগ্রী দীর্ঘক্ষণ রেখে দেওয়া যায় বা খাদ্য সামগ্রীকে রক্ষণ করা যায় তাকে আমরা প্রিজারভেটিভস বলি। সো এদের ভাষায়ও লিখতে পারো, নিজের ভাষায়ও লিখতে পারো। নিজের ভাষায় লেখাটা সবচেয়ে বেটার, তবে মেইন ওয়ার্ডটা থাকতে হবে। যেমন এখানে খাদ্য সংরক্ষণ, পরিমিত ব্যবহার, এই কথাগুলো ইম্পর্টেন্ট। পরিমিত ব্যবহার, অতিরিক্ত ব্যবহার করা যাবে না, কারণ প্রিজারভেটিভস এর অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রিজারভেটিভস এর অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন বলছে ট্রিফয়েল। ট্রিফয়েল কি? ট্রিফয়েল কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ট্রিফয়েল কি? ট্রিফয়েল কি? প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। ট্রিফয়েল, ট্রিফয়েল হচ্ছে দেখো আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মির চিহ্নকে আমরা ট্রিফয়েল বলি। মানে আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয় রশ্মি যে সমস্ত চিহ্নিত আছে এটাকে আমরা ট্রিফয়েল বলি। সো আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আছে তার যেই চিহ্ন সেটাকে আমরা ট্রিফয়েল বলি। এটা সংজ্ঞা, হ্যাঁ এটা সংজ্ঞা ক নম্বরের জন্য মহা ইম্পর্টেন্ট, মহা গুরুত্বপূর্ণ। সো কোনোভাবেই এটাকে মিস করা যাবে না। ক নাম্বারের জন্য এটা ভালো করে পড়তে হবে। সো যদি আমাদের ট্রিফয়েল আসে আমরা পারবো না, কি লিখবা? আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয় বা আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মির চিহ্নকে আমরা ট্রিফয়েল বলি। আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মির চিহ্নকে আমরা কি বলি? ট্রিফয়েল বলি। এটা আমরা মাথায় রাখবো। সো আমার কথাগুলো শুনে রাখবা, বুঝতে পারছো? আমার কথাগুলো শুনে রাখবা, শুনে রাখলে তোমার মনে থাকবে, পরীক্ষার হলে মনে থাকবে। আর পরীক্ষার আগে, ধরো কাল সকালে পরীক্ষা, আজকে রাতে ঘুমানোর আগে এই ভিডিওটা আরেকবার 2x বা 1.5x স্পিডে দেখে যাবা, তাহলে আরো বেটার হয়। ওকে, পরে বলতে দেখো কণার গতিতত্ত্ব কাকে বলে? এই যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কণার গতিতত্ত্ব কাকে বলে? কণার গতিতত্ত্ব কাকে বলে? দেখো কয়েকবার আসছে। সো কণার গতিতত্ত্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের কাছে একটা পদার্থ আছে, ধরো এটা একটা পদার্থ। সো এই পদার্থের ভিতরে ছোট ছোট কণা আছে। এই কণাগুলোর ভিতরে আন্তঃকণা আকর্ষণ বল আছে। একটা কণা থেকে আরেকটা কণার আকর্ষণ বলকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আবার বলি, একটা কণার সাথে আরেকটা কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে কথাটা কি? কথাটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে এই কণাগুলা পরস্পরের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতে পারা মানে এর একটা গতি শক্তি আছে। সো এখানে তুমি বলবা কণার গতি শক্তি। দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে কণাগুলার গতি শক্তি, একটা হচ্ছে কণাগুলার আন্তঃকণা আকর্ষণ বল। সো এই চেম্বারের ভিতর যে কণাগুলো আছে এই কণাগুলার নিজেদের ভিতরে একটা আকর্ষণ বল আছে, এটাকে বলা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। কণাগুলা পরস্পর থেকে ছুটে বেড়ায়, একে বলা হচ্ছে কণার গতি শক্তি বা দৌড়ায় বেড়ায়, একে বলে কণার গতি শক্তি। তাহলে কণার আন্তঃকণা আকর্ষণ বল এবং কণার গতি শক্তি, এই যে দুইটা ফিনোমেনা, গতি শক্তি দিয়ে কোনো একটি পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়, এইটাকে কণার গতিতত্ত্ব বলে।
কথাটা আবার বুঝবা যে কোন একটি কণার আন্তঃকণা আকর্ষণ বল, কণার গতিশক্তি, এই দুইটা জিনিস দিয়ে যদি কোন একটি কণার অবস্থা মানে কি, কঠিন তরল না গ্যাসীয়, কি অবস্থায় আছে, কঠিন তরল না গ্যাসীয় কি অবস্থায় আছে, সেটা যদি ব্যাখ্যা করা যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্বে আসলে কি কি কাজ করে দেখো, কণার গতিতত্ত্ব যেহেতু বলছে তাহলে গতিশক্তি অবশ্যই কাজ করবে, আন্তঃকণা আকর্ষণ বল কাজ করবে, এবং এই দুইটা দিয়ে ব্যাখ্যা করতে পারবা তুমি কণার অবস্থা বা পদার্থের অবস্থা, সে কঠিন নাকি তরল নাকি বায়বীয় কোন অবস্থায় আছে। সো এই টোটাল ফিনোমেনাকে আমরা বলবো হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে আরেকবার আমি রিডিং পড়ে তোমাকে সুন্দর মতো বুঝাই দিই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল বায়বীয় বা গ্যাসীয় অবস্থা যদি ব্যাখ্যা করা যায় তখন সেটাকে আমরা কণার গতিতত্ত্ব বলি, তখন সেটাকে আমরা কি বলি, কণার গতিতত্ত্ব। ক্লিয়ার হয়েছে? সুন্দর না? সুন্দর একটা জিনিস। সো এটা মাস্ট মাথায় রাখবা, প্রয়োজনীয় একটি কোশ্চেন। পরে বলছে দেখো ব্যাপন কি, খুবই গুরুত্বপূর্ণ আরো একটি কোশ্চেন। ব্যাপন হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো ধরো একটা চেম্বারের ভিতরে এক কোণায় একটা বেশি ঘনত্বের গ্যাস আছে, স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্বের গ্যাসগুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে ব্যাপন বলে। তো ব্যাপনের সংজ্ঞা তুমি এভাবে দিতে পারবা যে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি গ্যাসীয় পদার্থ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে যদি চলে যায় তখন সেটাকে আমরা ব্যাপন বলি নিজের ভাষায়। এখন তুমি নিজের ভাষায় না লিখে একটু বইয়ের ভাষায় লিখতে পারো। দেখো বইয়ের ভাষা কেমন, ব্যাপন হলো কোনো মাধ্যমে গঠিত কঠিন তরল বায়বীয়, তিনটা বস্তুই লেখা যায়, আমি শুধু বায়বীয় বলছি, এখানে কঠিন তরল বায়বীয় তিনটাই বলছে। সো কঠিন তরল বায়বীয় তিন ধরনের বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া। তার মানে কি, স্বতঃস্ফূর্ত মানে একাই, সমভাবে মানে কি সমানভাবে। তাহলে ব্যাপনের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা কর্নারে কিছু গ্যাস রাখছো বা একটা কর্নারে একটা পদার্থ রাখছো, এ যদি স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিব্যাপ্ত হয়, স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিব্যাপ্ত হয়, তখন এই প্রক্রিয়াকে আমরা ব্যাপন প্রক্রিয়া বলি। স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, এইটাকে আমরা ব্যাপন প্রক্রিয়া বলি। ঠিক আছে? তাহলে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে আমাদের ব্যাপন প্রক্রিয়া। তাহলে এই জায়গাতে আমরা ব্যাপন কি সেটা পেয়ে গেলাম। ওকে গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো নিঃসরণ কি। নিঃসরণ কথাটা শুনে মাথায় রাখবা, নিঃসরণ কথাটা শোনার সাথে সাথে মাথায় রাখবা। নিঃসরণ মানেই হচ্ছে ছিদ্রপথ। সো আমাদের পারফিউমের যে বোতল আছে না, দেখো এটা একটা পারফিউমের বোতল, এই পারফিউমের বোতল এখানে একটা সরু ছিদ্রপথ থাকে। তো ধরো এই জায়গাতে এই পারফিউমের বোতল থেকে সরু ছিদ্রপথে এই জায়গায় উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে যদি কোনো গ্যাস কণা বেরিয়ে যায় তখন সেটাকে আমরা নিঃসরণ বলি। তাহলে ব্যাপারটা ঘটছে এরকম যে সরু ছিদ্রপথে যদি কোনো গ্যাসের কণাসমূহ উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা নিঃসরণ বলি। আবার এভাবেও বলতে পারি যে উচ্চচাপ থেকে নিম্নচাপ, দেখো একটা সেন্টের বোতল চিন্তা করো, সেন্টের বোতলের ভিতরে অনেক সেন্ট আছে, তো ওর ভিতরে কি চাপ অনেক বেশি না, আর বাইরের যে এনভায়রনমেন্ট তোমার যে রুম সেইটাই চাপ তো অনেক কম। আমি যদি একটু তোমাকে উদাহরণ দিই, আমার এখানে একটা রুম স্প্রে আছে, সো এই রুম স্প্রে দেখো এর ভিতরে দেখো পারফিউম, এর ভিতরে পারফিউম আছে না, সো এই পারফিউমের ভিতরে চাপ অনেক বেশি, বাট যখন আমি প্রেস করতেছি তখন বাইরের যে অঞ্চলে পারফিউমটা বের হয়ে যাচ্ছে তখন এখানে কিন্তু চাপ কম, তাই না, এখানে চাপ কম। তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা সরু ছিদ্রপথ আছে, এই জায়গাতে একটা সরু ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথকে আমরা বলতেছি যে সরু ছিদ্রপথ। তাহলে সরু ছিদ্রপথে উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে নিঃসরণ। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের নিঃসরণ প্রক্রিয়া। তাহলে এখানে আমরা নিঃসরণ প্রক্রিয়া কি সেটা বুঝতে পেরে গেলাম। ওকে গ্রেট। এবার আসো আমাদের পরবর্তী কোশ্চেন দেখি। বলছে গলন কাকে বলে। দেখো গলন কাকে বলে, তো আমরা গলন মানে বুঝতেই পাচ্ছি যে আমরা তাপ দিয়ে কঠিন বস্তুকে গলিয়ে ফেলবো। তাহলে দেখো আমরা একটা কঠিন বস্তু আছে সেইটাকে আমরা তাপ দিব দিয়ে আমরা গলিয়ে ফেলবো। তাহলে যেই প্রক্রিয়ায় তাপ দিয়ে কঠিন বস্তুকে গলিয়ে ফেলা হয় তাকে গলন বলে। এটা হচ্ছে নিজের ভাষা। আবার বলি, কঠিন বস্তুকে তাপ দিয়ে গলিয়ে ফেলছি, তাহলে যেই প্রক্রিয়ায় তাপ দিয়ে কঠিন বস্তুকে গলিয়ে ফেলা যায় তাকে গলন বলে, নিজের ভাষা। বাট বইয়ের ভাষা যদি দেখো, বইয়ের ভাষা বলছে দেখো তাপ প্রয়োগ করে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে গলন বলে। তাহলে তুমি
বইয়ের ভাষায়ও লিখতে পারো, আবার নিজের ভাষাও লিখতে পারো। নিজের ভাষায় লিখলে কি লিখবা, দেখো আমার মতো ডায়াগ্রাম মনে রাখবা। একটা কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করে যদি আমরা তরলে রূপান্তর করতে পারি তখন সেটাকে গলন বলে। আর যদি আমরা বইয়ের ভাষায় লিখি তাহলে লিখবো যে তাপ প্রয়োগ করে যদি কোনো কঠিন পদার্থকে আমরা তরল পদার্থে রূপান্তর করতে পারি বা তরল অবস্থায় রূপান্তর করতে পারি তাহলে সেই প্রক্রিয়াকে গলন বলে। বুঝতে পারছো? তাহলে গলন কাকে বলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবো। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখি, স্ফুটনাঙ্ক কি? দেখো গলন স্ফুটন দুইটা প্রক্রিয়া, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটা আলাদা জিনিস। দেখো গলন স্ফুটন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলন স্ফুটন হচ্ছে প্রক্রিয়া, গলনাঙ্ক হচ্ছে তাপমাত্রা, স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। দুইটা জিনিসের পার্থক্য বুঝবা। দেখো এই জায়গায় গলন, এই যে গলন বলছে না, এইটা হচ্ছে প্রক্রিয়া। এটা কি? এটা হচ্ছে প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় গলে সেটাকে বলে গলন। আর যদি বলে গলনাঙ্ক, গলনাঙ্ক এইটা কিন্তু তাপমাত্রা, এটা কিন্তু প্রক্রিয়া না, গলনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো গলনাঙ্ক আলাদা জিনিস, গলন আলাদা জিনিস, গলনাঙ্ক আলাদা জিনিস, গলন আলাদা জিনিস। তো খেয়াল করো, আমরা এখন স্ফুটনাঙ্ক বলছি, তার মানে স্ফুটনাঙ্ক অঙ্ক আছে না, তার মানে এটা একটা তাপমাত্রা। সো দেখো বলছে যে এক বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপ প্রদানের ফলে বা যেই তাপ প্রদানের ফলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যেই তাপমাত্রা কথাটা বলতেই বোঝাচ্ছে যে এটা তাপমাত্রা বোঝাচ্ছে। কোনো পদার্থ, দেখো স্ফুটনাঙ্ক মানে কি? তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়া। স্ফুটন বা স্ফুটনাঙ্ক এর মানেই হচ্ছে তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়েছে। কি হয়েছে? তরল থেকে গ্যাস হয়েছে। তাহলে তরল থেকে গ্যাস হওয়ার যে প্রক্রিয়া এটাকে স্ফুটন বলে। আর যেই তাপমাত্রায় তরল থেকে গ্যাসে রূপান্তর হয় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। জিনিসটা বুঝবা, ফিল করার ট্রাই করো। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে যেই প্রক্রিয়ায় তরল থেকে গ্যাসে রূপান্তর হলো সেটা হচ্ছে স্ফুটন, আর যেই তাপমাত্রায় তরল থেকে গ্যাসে রূপান্তর হলো সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন এত সহজে বললাম, কিন্তু এত সহজে লিখলে ফুল মার্ক পাওয়া যাবে না। যদি তোমার একদমই মনে না পড়ে তাহলে নিজের ভাষায় এত সহজে লিখতে পারো। তাহলে একটু কঠিন করে সুন্দর করে বইয়ের ভাষায় কিভাবে লিখবা যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় তরল থেকে গ্যাসে রূপান্তর করা যায় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। তাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক বলি। আবার কথাটা চিন্তা করো যে কি বলছে এরকম যে এক বায়ুমণ্ডলীয় চাপে বা এক অ্যাটম প্রেসারে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় কোন একটি পদার্থকে তরল থেকে গ্যাসে রূপান্তর করা যায় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। তাহলে দুইটার ভিতরে পার্থক্য বুঝছো? একটা হচ্ছে স্ফুটনাঙ্ক যেটা মানে তাপমাত্রা, একটা হচ্ছে স্ফুটন যেটা হচ্ছে প্রক্রিয়া। তরল থেকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়াকে আমরা স্ফুটন বলি। তরল থেকে গ্যাসে রূপান্তর হতে যেই তাপমাত্রার প্রয়োজন সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। আর যেন কখনো ভুল না হয়, আর পরীক্ষায় তো আগামী পরশুদিন ভুল করাই যাবে না। ওকে, চলো পরের কোশ্চেন বলছে, দেখো গলনাঙ্ক কাকে বলে? তাহলে সেম কোশ্চেন, গলনাঙ্ক মানে কি? কঠিন থেকে তরল। ওকে, কঠিন থেকে তরল। ওকে, এইটা আমরা গলনাঙ্ক বুঝলাম। তাহলে গলনাঙ্ক মানে তাপমাত্রা। তাহলে বলছে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় একটি বস্তু কঠিন থেকে তরলে রূপান্তর হয় সেই তাপমাত্রাকে আমরা গলনাঙ্ক বলি। বুঝতে পারছো? দেখো কতবার আসছে, দেখো কি পরিমাণ আসছে, দেখছো এই পরিমাণ আসতেছে, তোমারও চলে আসবে। তাহলে কি লিখবা? যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায় একটা বস্তু কঠিন থেকে তরলে রূপান্তর হয় তাকে আমরা বলি হচ্ছে গলনাঙ্ক। ওকে, মনে থাকবে? ওকে, গ্রেট। এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরে গেছি। বুঝতে না পারলে আরো একবার রিপিট দেখো ভিডিওটা। ফার্স্ট পরের কোশ্চেন বলছে, দেখো ফিটকিরির সংকেত কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এটা, বোথ ক নাম্বার প্লাস এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসবে নিচের কোনটি ফিটকিরির সংকেত? তো মাথায় রাখবা ফিটকিরির সংকেতে আমাদের পটাশিয়াম সালফেট থাকে, পটাশিয়াম সালফেট হচ্ছে K2SO4, আমাদের অ্যালুমিনিয়াম সালফেট থাকে Al2SO4 3। তো আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে পটাশিয়াম সালফেট, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, সাথে থাকে হচ্ছে 24 অণু পানি। এইটাকে বলা হচ্ছে ফিটকিরির সংকেত। তো তুমি কি করবা? খাতা কলম নিবা, নিয়ে প্রথমে পটাশিয়াম সালফেট লেখা শিখবা, K2SO4 দ্যাট ইজ পটাশিয়াম সালফেট। তারপরে তুমি অ্যালুমিনিয়াম সালফেট লেখা শিখবা, Al2SO4। তারপরে মাথায় রাখবা যে এই দুইটার সাথে 24 অণু পানি যুক্ত হইলে তখনই সে ফিটকিরি।
তাহলে আবার বলি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি, তিনটা মিলে আমার ফিটকিরি তৈরি হয়। বা ফিটকিরির সংকেত কি? ফিটকিরির সংকেত কি আমি আগে লিখি। আমি লিখলাম পটাশিয়াম সালফেট K2SO4, দ্যাট ইজ পটাশিয়াম সালফেট। এবার লিখবো আমি অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। কেন? সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, যোজনী এক্সচেঞ্জ করছে। এর সাথে 24 অণু পানি যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলতেছি ফিটকিরি। দ্যাটস ইট, এইটুকু। সো আশা করি এই প্রশ্নটা আর কখনো তোমার ভুল হবে না। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কি, ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন মানে হচ্ছে একটা প্রক্রিয়া স্কিপ হবে। তাহলে দেখো, আমরা জানি যে প্রথমে কঠিন, তারপরে তরল, তারপরে কি বাষ্প। তো এখানে আমাদের যদি কোনো একটি পদার্থকে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা শুনো, নিজের ভাষায় লিখবা। যদি কোনো পদার্থকে তাপ প্রয়োগ করে কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর করা যায়, মাঝখানে তরল অবস্থায় রূপান্তর হয় না, তখন সেটাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। আবার বলি, কোন একটি পদার্থকে যদি তাপ প্রয়োগের ফলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তর হয়, কথাটা বুঝবা, সরাসরি কঠিন থেকে বাষ্পে যদি রূপান্তর হয় সেটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। তার মানে আমরা এখানে স্কিপ করছি কোনটা? আমরা তরল অবস্থাকে স্কিপ করছি। তাহলে কোন একটি পদার্থকে তাপ প্রয়োগের ফলে সরাসরি কঠিন থেকে যদি বাষ্পে রূপান্তর হয় তখন সেটাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তর হলে সেটা ঊর্ধ্বপাতন। তাহলে আমরা এখানে কঠিন থেকে বাষ্পে রূপান্তর করছি, নিজের ভাষায় লিখলাম। এবার আমরা বইয়ের ভাষায় দেখি, বইয়ের ভাষা কি বলছে? যেই প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করার ফলে সে সরাসরি তরলে রূপান্তর না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। সো মাঝখানে তরল কথাটা না বললেও হবে, কিন্তু সরাসরি বাষ্প, কঠিন থেকে সরাসরি বাষ্প, এই কথাটা তুমি যদি উল্লেখ করতে পারো 1 মার্ক তোমার। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 1 মার্ক তোমার। সরাসরি কঠিন থেকে বাষ্প এই কথাটা উল্লেখ থাকতে হবে। সরাসরি কঠিন থেকে বাষ্প এই কথাটা উল্লেখ করো, 1 মার্ক তোমার। সেখানে তোমাকে মাথায় রাখতে হবে সরাসরি কঠিন থেকে বাষ্প। তাহলে দেখো, আবার বলি, যেই প্রক্রিয়ায় কোন একটি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তর করা যায় তাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, পরের কোশ্চেন চলো। পাতন কাকে বলে? সিম্পল প্রসেস। দেখো, পাতন জিনিসটা হচ্ছে যে তরলকে যখন আমরা তাপ প্রয়োগ করি, চিন্তা করো, আমরা এরকম চিন্তা করি, তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তো তরলকে তাপ প্রয়োগ করলে সে বাষ্পে রূপান্তর হয়, তাই না? তরলকে তাপ প্রয়োগ করে বাষ্পে রূপান্তর হয়। তো এখন তুমি এই জায়গাতে তাপ প্রয়োগ করছো, তাপ প্রয়োগ করার ফলে সে বাষ্পে রূপান্তর হয়েছে। এখন তুমি যদি তাপকে হ্রাস করো তাহলে এইটা হচ্ছে শীতলীকরণ করা বলে, শীতলীকরণ। সো বাষ্প থেকে তাপ যদি তুমি কমায় নাও সেটা হচ্ছে শীতলীকরণ। তো বাষ্পকে তাপ কমিয়ে শীতলীকরণ করে আবার তরলে রূপান্তর করা যায়। বাষ্পকে তাপ কমিয়ে শীতলীকরণ করে আবার তরলে রূপান্তর করা যায়। মানে তুমি একটা চেম্বারের ভিতর হিট দিয়ে আগে পানি থেকে বাষ্প রূপান্তর করে ফেললা, এবার ওই বাষ্পগুলাকে নিয়ে ওখান থেকে তাপ বের করে আবার তরলে রূপান্তর করলা। তাহলে জিনিসটা এরকম যে তরল থেকে বাষ্পে রূপান্তর করার পর পুনরায় বাষ্প থেকে আবার যদি শীতলীকরণ করে তরলে রূপান্তর করা হয়, তো এই তরলে রূপান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা পাতন বলি। এই প্রক্রিয়াকে কি বলি? পাতন বলি। এবার জিনিসটা কেমনে কাজ করে দেখো। ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে ছোট ছোট পানির কণা আছে। এখন পানির কণার নিচে হিট দিলে এই পানির কণাগুলো বাষ্প আকারে এভাবে আকারে বাইরে ছড়িয়ে যাবে। এখন ছড়িয়ে যাওয়া এই বাষ্পগুলাকে আবার ধরে নিয়ে এর ভিতরে যদি তুমি একত্রিতভাবে আবার পানিতে রূপান্তর করো, তাহলে দেখো তরল থেকে বাষ্প থেকে আবার শীতলীকরণ করে আবার হচ্ছে আমরা তরলে রূপান্তর করলাম। তো এই প্রক্রিয়াকে আমরা বলতে পারবো হচ্ছে পাতন। বুঝতে পারছো? তাহলে টোটাল ঘটনা যেটা ঘটলো, এই ঘটনাটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কোন একটি পদার্থকে তাপ প্রয়োগের ফলে যদি আমরা বাষ্পে রূপান্তর করি এবং পুনরায় সেই বাষ্পকে ঠান্ডা করে বা শীতলীকরণ করে যদি আবারও তরলে রূপান্তর করি, তাহলে এই ঘটনাকে পাতন বলে। এই ঘটনাকে কি বলে? পাতন। বুঝতেই পারছো? পাতন মানে পাতা, মানে বাষ্পকে পেতে আবার পানিতে রূপান্তর করা। কিন্তু ঘটনা হচ্ছে তরল থেকে বাষ্প হয়ে আবার তরলে রূপান্তর হবে, তখনই সে পাতন। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং জিনিসটা মাথায় রাখতে পারবো। ওকে, এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে, মাস্ট। পরের কোশ্চেন চলো, বলছে দেখো বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন।
তো যখনই এরকম প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞেস করবে তখনই তোমার সংজ্ঞার ভিতরে একটু প্রফেশনালিজম ঢোকাই দিবা। প্রফেশনালিজম জিনিসটা কি বলবা, যেই প্রক্রিয়ায় কোনো একটি তরলকে তাপ প্রয়োগ করে বাষ্পে রূপান্তর করা যায় তাকে আমরা বাষ্পীভবন বলি। দেখো তাই বলছে, কোনো তরলকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সুন্দর মতো এখানে লিখে দিছে। বাট আমি যদি নিজের ভাষায় লিখি তাহলে কি বলবো, যেই প্রক্রিয়ায় কোনো একটি তরলকে তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্পে রূপান্তর করা যায়, তাপ প্রয়োগ করে তরলকে বাষ্পে রূপান্তর করা যায় তাকে বাষ্পীভবন বলে। সো বাষ্পীভবন হয় হচ্ছে তরলের ক্ষেত্রে। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে একটা হচ্ছে গলন, স্ফুটন, এখানে কিন্তু তরল থেকে বাষ্পে যাচ্ছে, তাহলে বাষ্পীভবন। বুঝতে পারছো? তো বাষ্পীভবন একটি প্রক্রিয়া। ওকে, সো প্রত্যেকটা সংজ্ঞা তোমাকে ভালো মতো নিজের ভিতরে আত্মস্থ করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় সুন্দর মতো লিখে আসতে পারবা। পরের কোশ্চেন বলছে দেখো, মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ কাকে বলে? সো যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা মৌলিক পদার্থ বলি। সো সংজ্ঞাটা কি, কোন একটি পদার্থকে ভাঙার পরে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায়নি। সো ধরো এখানে একটা পদার্থ আছে, সো এখন এই পদার্থকে এভাবে 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 ভাঙার পরে নতুন যে পদার্থ তৈরি হয়েছে সবগুলা সেম পদার্থ। তো কোন একটি পদার্থকে ভাঙার পর যদি ওই পদার্থই পাওয়া যায় তখন সেটাকে আমরা মৌলিক পদার্থ বলি। তাহলে এখানে সংজ্ঞা যেটা দেয়া আছে এটা আমাদের মাথায় রাখতে হবে, যে কোন একটি পদার্থকে ভাঙার পর যদি আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাই তখন সেটাকে আমরা মৌলিক পদার্থ বলি। পারবো কিনা বলো? অবশ্যই পারবো। ওকে, মৌলিক পদার্থ ক্লিয়ার। এবার বলছে দেখো, অণু কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। অণু কাকে বলে ভালো করে মাথায় রাখতে হবে। খেয়াল করো, অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু এক্ষেত্রে যুক্ত হয়ে বা একত্রিত হয়ে অণু গঠন করে। এভাবে বলতে পারো, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। যেমন ধরো ক্লোরিন একটা পরমাণু, আরেকটা ক্লোরিন একটা পরমাণু। সো দুইটা ক্লোরিন একত্রিত হয়ে ক্লোরিন যদি গ্যাস গঠন করে এটা কিন্তু অণু। তাহলে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। তাহলে অণু কাকে বলে? দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যাইটি গঠন করে তাকে আমরা অণু বলি। যেমন ধরো একটা কার্বন অণু, একটা অক্সিজেন অণু, আরেকটা অক্সিজেন অণু, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যেটি গঠন করে তাকে আমরা অণু বলি। তাহলে এই যে সংজ্ঞাটা এটাও আমরা পারবো না, মনে রাখতে পারবো? অবশ্যই পারবো। সো এটাও আমাদের মনে রাখতে হবে। সো এখানে আমাদের আরেকটা প্রশ্ন গেল, সেটা কি? সেটা হচ্ছে অণু কাকে বলে। ওকে, পরে বলছে দেখো, পরমাণু কাকে বলে? সো পরমাণু হচ্ছে তোমার মৌলিক পদার্থের অবিভাজ্য কণিকা, যাকে আর ভাঙা যায় না। তো খেয়াল করো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা অবিভাজ্য কণিকা যাকে আর ভাঙা যায় না তাকে আমরা কি বলবো? পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণিকা বা ছোট কণা যাকে আর ভেঙে ছোট করা যায় না তাকে আমরা কি বলি? পরমাণু বলি। তাহলে পরমাণু সংজ্ঞাটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন। এবার দেখো, পরের একটা কোশ্চেন বলছে প্রতীক কাকে বলে? প্রতীক দেখো কতবার আসছে, দেখো এই দেখো এতবার আসছে। তোমার দেখে মনে হবে এই টাইপের সংজ্ঞা আসবে না, কিন্তু এই টাইপের সংজ্ঞাই দিয়ে দিবে, আর তখন তুমি পারবা না, সুন্দর করে লিখে আসতে পারবা না। সো প্রতীক কাকে বলে কিভাবে দেখবা? বলছে দেখো, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি হচ্ছে প্রতীক। তাহলে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, যেমন ধরো আমরা সোডিয়াম, SODIUM, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। সো ন্যাট্রিয়াম থেকে আমরা এখানে Na নিই। তাহলে দেখো মৌল হচ্ছে সোডিয়াম, তার ল্যাটিন নাম ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়াম থেকে আমরা এই যে Na নিলাম, এটাই হচ্ছে আমাদের প্রতীক। তাহলে প্রতীকটা কি? Na। তাহলে কোনো একটি মৌলের ইংরেজি নামও হতে পারে, ল্যাটিন নামও হতে পারে, তার যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা প্রতীক বলবো। কোনো একটি মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ যেটা আছে সেটাকে আমরা কি বলবো? প্রতীক বলবো। ক্লিয়ার? মাথায় থাকবে? আশা করি এটা মাথায় থাকবে। ওকে, তাহলে এটা আমাদের মুখস্থ করতে হবে। পরে বলছে দেখো, পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে এটা জানতে হবে। তো খেয়াল করো, একটা পরমাণু যেমন ধরো সোডিয়াম, এইটার তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর ভর সংখ্যা হচ্ছে 23। সো এই ভর সংখ্যা মানে হচ্ছে
প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে আমাদের এইটুকু মাথায় রাখলে আমরা সংজ্ঞাটা দিতে পারবো যে কোনো একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। নিজের ভাষায় তুমি এখানকে দেখে দেখে লিখো অথবা নিজের ভাষায় লিখো যে কোন একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। পারবা না? সিম্পল কোশ্চেন, পারতে হবে। সো এখান থেকে আমরা দাগাবো হচ্ছে বা আমরা লিখবো হচ্ছে ভর সংখ্যা কাকে বলে বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। ভর সংখ্যাও যা, নিউক্লিয়ন সংখ্যাও তাই। ওকে, সেই পর্যন্ত ক্লিয়ার। এরপরে পরবর্তী কোশ্চেন বলছে দেখো অরবিটাল কাকে বলে। অরবিটাল, দেখো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে অরবিট আরেকটা হচ্ছে অরবিটাল, দুইটা আলাদা জিনিস। অরবিট আর অরবিটাল দুইটা আলাদা জিনিস। অরবিট হচ্ছে প্রধান শক্তি স্তর, আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, যেমন SPDF। তো অরবিট এবং অরবিটাল দুইটা আলাদা আলাদা জিনিস। সো প্রধান শক্তি স্তরকে আমরা কি অরবিট বলি। সো আমাদের পরমাণুর নিউক্লিয়াসের চারি সাইডে যেই প্রধান শক্তি স্তর ইলেকট্রনগুলা ঘোরাফেরা করে সেটাকে আমরা অরবিট বলি। আর ওই অরবিটের যেই নির্দিষ্ট স্থানগুলো বা উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। দুইটা সংজ্ঞা আলাদা। সো আমাদের মাথায় রাখতে হবে যে পরমাণুর নিউক্লিয়াসের চারি সাইডে যেই অঞ্চলগুলোতে নিউক্লিয়াস ঘোরাফেরা করে বা যেই অঞ্চলগুলোতে নিউক্লিয়াসের ইলেকট্রনের চলার পথ সেটাকে আমরা বলি হচ্ছে অরবিট। আর অরবিটাল কি? অরবিটাল হচ্ছে ওই জায়গাতে যে উপশক্তি স্তরগুলো থাকে যেখানে ইলেকট্রন পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাকে বলে অরবিটাল। তাহলে এইটা আমরা হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ থেকে বললাম, বাট তোমাদের এই জায়গাতে তোমরা কিভাবে লিখবা, এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। লিখো পরমাণুতে বিদ্যমান প্রতিটি প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত তাদেরকে আমরা অরবিটাল বলি। তাহলে প্রধান শক্তি স্তর n, সেগুলা কতগুলা উপশক্তি স্তরে বিভক্ত দেখো সেটাই হচ্ছে অরবিটাল। তাহলে প্রধান শক্তি স্তর n ইকুয়ালস টু ধরো আমার 3, তাহলে এই 3 হচ্ছে আমার অরবিট। এবার অরবিটটা কি দেখো KLM, m হচ্ছে আমার অরবিট। তাহলে এই m এর আন্ডারে অরবিটাল কি থাকবে? 3s 3p 3d, এই সবগুলো হচ্ছে আমার কি বলতো অরবিটাল। তাহলে দেখো একটি প্রধান শক্তি স্তরের আন্ডারে কতগুলো উপশক্তি স্তর থাকে সেটাকে আমরা অরবিটাল বলি। এভাবেও এই সংজ্ঞাটা লেখা যায়, তুমি যেভাবে লিখতে চাও। সো এখানে যেহেতু এভাবে লেখা আছে, তোমাদের বইতে এভাবে লেখা আছে, তোমরা এইভাবে লিখো, অথবা আমি যেভাবে একটু আগে বুঝালাম ওভাবে মনে রাখতে পারলেও কোনো সমস্যা নেই। জাস্ট খাতায় সুন্দর মতো লিখে আসতে হবে, না লিখে আসা যাবে না। এবার দেখো অরবিট কাকে বলে এটা জিজ্ঞেস করছে। অরবিটের সংজ্ঞা কি হলো? তাহলে অরবিটের সংজ্ঞা হচ্ছে যে পরমাণুর যে সকল স্থির কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাকে আমরা অরবিট বলি। তো দেখো এইটা ধরো আমার সোডিয়াম, তো সোডিয়ামের চারপাশে এই যে প্রধান শক্তি স্তরগুলো আছে যেগুলা সোডিয়ামের নিউক্লিয়াসকে চারিপাশকে কেন্দ্র করে ঘুরতে থাকে এগুলাকে অরবিট বলে, যেমন K অরবিট, L অরবিট, M অরবিট। এখন এই M অরবিটের আন্ডারে আবার উপশক্তি স্তর আছে 3s 3p 3d, এগুলাকে বলা হচ্ছে অরবিটাল। বুঝতে পারছো? তো অরবিট এবং অরবিটাল দুইটা সংজ্ঞা এইভাবে তোমরা দিবা। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো কোন একটি মৌলের নিউক্লিয়াসে উপস্থিত কোন একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। সো যেইটা আমাদের প্রোটন সংখ্যা সেইটাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। সো কোন একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো। এই সংজ্ঞা আমাদের কারোরই ভুল হওয়ার কথা না, তারপরেও দেখিয়ে দিলাম। পরের কোশ্চেন, আইসোটপ কাকে বলে। আমরা জানি আইসোটপে আমাদের প্রোটন সংখ্যা সমান। দেখো কি পরিমাণ আসছে দেখছো, এই টোটালটাই হচ্ছে আমাদের আশা সাল। চিন্তা করো এই যে টোটাল এগুলো সবই আশা সাল, উপরেও আছে, শুধু এখানে না উপরেও আছে, এগুলাও দেখো সব আশা সাল। সংজ্ঞা খালি কিন্তু নিচে, সংজ্ঞা দেখো শুধু নিচে, এইটুকু হচ্ছে সংজ্ঞা, এখানে উত্তর এই এক লাইনে দেয়া, বাট উপরে সব সাল কি পরিমাণ আসছে দেখো। তাহলে দেখো এই আইসোটপে প থাকলে আমরা জানি প্রোটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা সমান এই ব্যাপারটা কি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, দেখো একটা পরমাণুতে কি কি থাকে, একটা পরমাণুতে প্রোটন থাকে, নিউট্রন থাকে আর ভর থাকে। সো যেহেতু আমাদের প্রোটন সংখ্যা সমান, আমরা বলবো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা একে অপরের আইসোটপ বলি।
তাহলে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, তখন সেটাকে আমরা আইসোটপ বলি। যেমন হাইড্রোজেনের আইসোটপ হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 1 3। তো দেখো এইটার প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান। তাহলে যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা একে অপরের আইসোটপ বলি। আইসোটপ ক্লিয়ার কিনা বুঝতে পারছো তোমরা? তাহলে ক্লিয়ার হইতে হবে আমাদের। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে, বা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটপ বলি। পরস্পরের কি বলি? আইসোটপ। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটপের 1/12 অংশের যেই অনুপাত, সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর এটা ইকুয়ালস টু উপরে যাই একটি পরমাণুর ভর, ঠিক আছে, একটি পরমাণুর ভর, আর নিচে যাই কার্বন 12 আইসোটপের 1/12 অংশ। কার্বন 12 আইসোটপের 1/12 অংশ। তো আমি টোটালটা লিখলাম না, আমি তোমাকে বলে দিচ্ছি, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা আপেক্ষিক পারমাণবিক ভর আসলে একটা অনুপাত। উপরে একটি পরমাণুর ভর মানে ধরো তোমার আপেক্ষিক ভর যদি আমি জিজ্ঞেস করি, তো তোমার আপেক্ষিক ভর তুমি কি করবা জানো? তোমার নিজের এখন বর্তমান ভর মাপবা। তোমার এখন বর্তমান ভর কত? ধরে নিলাম 50 কেজি। সো উপরে তুমি তোমার বর্তমান 50 কেজি ভর লিখবা, ডিভাইডেড বাই তুমি কার্বন 12 আইসোটপের 1/12 অংশ নিবা। দুইটার যে অনুপাত সেটাকে আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে তুমি কি ভুলবা? পরীক্ষার হলে যে এভাবে চিন্তা করবা যে কোন একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে আমি সেই পরমাণু, সুতরাং আমার ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটপের 1/12 অংশ। কার্বন 12 আইসোটপের 1/12 অংশ, এই দুইটার যে অনুপাত সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলতে পারি। ওকে, ক্লিয়ার হয়েছে? সো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে এইটা আমাদের মাস্ট জানতে হবে, আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, পরের কোশ্চেন বলছে দেখো তেজস্ক্রিয় আইসোটপ কাকে বলে? তেজস্ক্রিয় আইসোটপ। সো তেজস্ক্রিয় আইসোটপ মানে হচ্ছে যে সমস্ত পরমাণুর আইসোটপ গুলা থেকে আলফা বেটা গামা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটপ বলি। সো আমি কিন্তু নিজের ভাষায় বললাম, আমি নিজের ভাষায় যেভাবে বললাম এভাবেও তুমি লিখতে পারো, আবার অথবা তুমি বইয়ের ভাষায় লিখতে পারো। আবার আমি নিজের ভাষায় এভাবেও লিখতে পারি যে সমস্ত তেজস্ক্রিয় পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বেটা গামা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সো ওই পরমাণুগুলাকে আমরা তেজস্ক্রিয় আইসোটপ বলি। এখন আমরা বইয়ের ভাষা একটু দেখি। বলতে দেখো যে সকল আইসোটপের নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে ভেঙে আলফা বেটা গামা রশ্মি নির্গত হয়, সেগুলোকে আমরা তেজস্ক্রিয় আইসোটপ বলি। বুঝতে পারছো? সো এই বইয়ের ভাষা সুন্দর মতো এভাবে মুখস্থ করেও তুমি লিখতে পারো, অথবা তুমি কি করতে পারো, আমি যেভাবে নিজে নিজে বললাম এভাবেও লিখতে পারো, বাট তোমাকে পারতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরের কোশ্চেন 27 নাম্বার। চলো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন। সো কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ফলে বহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। সো ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ কক্ষপথ বা বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। যেমন ধরো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা সোডিয়াম 11 এটা দিয়ে উদাহরণ দেখি। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, তাই না? এবার দেখো 3s1। এই পর্যন্ত তুমি যদি দেখো, প্রথমে 2টা ইলেকট্রন, 4টা 10টা ইলেকট্রন, আর বহিস্থ কক্ষপথ 3s এ 1টা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের পর এর বহিস্থ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে পারি। তাহলে কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের পর তার বহিস্থ কক্ষপথে যেই কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে আমরা তার যোজ্যতা ইলেকট্রন বলি। তাহলে এই সংজ্ঞাটা আমরা পারবো কিনা বলো? দেখো এখানেও লেখা আছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যেই কয়টি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা এটাও পারবো। ওকে, সো এইটা 100% আমাদের পারতে হবে। পারার মধ্যে একটা কোশ্চেন, ইনশাল্লাহ তোমরা পারবা এবং তোমরা কোপায় দিয়ে আসবা পরীক্ষায়। পরের কোশ্চেন বলছে দেখো সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা এমসিকিউতেও আসে। সুপ্ত যোজনী মাথায় রাখবা। সুপ্ত যোজনীর ফরম্যাট হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস অ্যাক্টিভ বা সক্রিয় যোজনী।
সক্রিয় যোজনী। সো সর্বোচ্চ এবং সক্রিয় এই দুইটার যে পার্থক্য এইটাকে আমরা সুপ্ত যোজনী বলি। সর্বোচ্চ এবং সক্রিয়, সর্বোচ্চকে আমি এইভাবে মনে রাখি, সর্বোচ্চ হচ্ছে এইচ আর অ্যাক্টিভ হচ্ছে এ। সো এইচ মাইনাস এ হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী মানে কি? এইচ মাইনাস এ। তাহলে কোন একটি পদার্থের বা কোনো একটি রাসায়নিক পদার্থের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যেই পার্থক্য এটাকে আমরা সুপ্ত যোজনী বলি। সুপ্ত যোজনী বলি। এখন আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি? খেয়াল করে দেখো, আমরা যদি সালফার ডাইঅক্সাইড দেখি, সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে চিন্তা করো, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, এই যৌগে অ্যাক্টিভ যোজনী কত? 4। তাহলে সুপ্ত যোজনী কত হবে? 6 থেকে 4 বাদ দিলে এই সালফার ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী হবে 2। সুপ্ত যোজনী কত হবে? 2। তাহলে সংজ্ঞা কিভাবে লিখবা? সংজ্ঞা লিখবা যে কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মাঝখানে যে পার্থক্য সেটাকে আমরা সুপ্ত যোজনী বলি। কোনো একটি যৌগের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী এই দুইয়ের মাঝখানে যে পার্থক্য এটাকে আমরা সুপ্ত যোজনী বলি। এভাবে লিখে দিতে পারবা। তাহলে সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর মাঝখানের পার্থক্যকে আমরা সুপ্ত যোজনী বলতেছি। তাহলে ক নাম্বার এটা আসছে আমার এই সংজ্ঞা। পারবো না? অবশ্যই পারতে হবে। পরে কোশ্চেন বলছে, দেখো যোজনী কাকে বলে? যোজনী, দেখো যোজ্যতা ইলেকট্রন আর যোজনী দুইটা আলাদা জিনিস। ইলেকট্রন বিন্যাসের পরে বহিস্থ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে সেটা যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী মানে হচ্ছে একটি পরমাণু অন্য যতগুলা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতা থাকে। একটি পরমাণুর অন্য পরমাণুর সাথে অন্য যতগুলা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতা থাকে সেটা হচ্ছে তার যোজনী। তো এখানে দেখো আমরা যোজ্যতা ইলেকট্রনের ব্যাপারটা আলাদা দেখলাম। যোজনীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি বা যোজ্যতা বলি। তাহলে যোজনী বা যোজ্যতা আর যোজ্যতা ইলেকট্রন দুইটা আলাদা জিনিস। যোজনী বা যোজ্যতা মানে হচ্ছে অন্য কয়টার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তো চিন্তা করো, তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকার মধ্যে 9 টাকা তোমার নিজের এবং 1 টাকা তোমার এক্সট্রা। এই 1 টাকা হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন। এখন চিন্তা করো, তোমার কাছে 10 টাকা আছে বাট তুমি এখনো 4 টাকা নিতে পারো। মানে কি? তোমার 4 টাকা নেওয়ার সক্ষমতা আছে। সো এইটা কিন্তু তোমার যোজনী বা যোজ্যতা। ব্যাপারটা হইছে যে তুমি আর কয়জনের সাথে যৌগ গঠন করতে পারবা সেটা তোমার যোজনী বা যোজ্যতা। আর কয়জনের সাথে যৌগ গঠন করতে পারবা সেটা তোমার যোজনী বা যোজ্যতা। কিন্তু তোমার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো যোজনী বা যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন দুইটার ভিতর পার্থক্য বুঝে তারপরে তুমি সংজ্ঞাটা অ্যান্সার করবা। ওকে, যেন ভুল না হয়, কোনোভাবেই ভুল না হয়। কেমিস্ট্রি মিল্টন ভাইয়ের ক্লাস করতেছো, ভুল করলে হবে না। কনফিডেন্টলি সুন্দর মতো একদম অ্যাকুরেট অ্যান্সার করে আসতে হবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন 30 নাম্বার কোশ্চেনে চলো। বলছে দেখো যৌগমূলক কাকে বলে? যৌগমূলকের উদাহরণ দেখি। যেমন ধরো অ্যামোনিয়াম প্লাস আয়ন একটা যৌগমূলক, সালফেট 2- আয়ন এটা একটা যৌগমূলক, তাই না? এবার দেখো PO4 ফসফেট 3- আয়ন এগুলো একটা যৌগমূলক। তো খেয়াল করে দেখো তো যৌগমূলকে অনেকগুলা পরমাণু যুক্ত না? তো যৌগমূলকে অনেকগুলা পরমাণু যুক্ত। তো দেখো যৌগমূলকে অনেকগুলা, তাহলে যেই জিনিসটাতে অনেকগুলা পরমাণু যুক্ত হয়ে প্লাস বা মাইনাস আধান ক্রিয়েট করে এবং এরা সামগ্রিকভাবে একটি পরমাণুর মতো কাজ করে বা একটি আয়নের ন্যায়, একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমরা যৌগমূলক বলতে পারি। তাহলে অনেকগুলা পরমাণু একত্রিত হয়ে প্লাস বা মাইনাস চার্জ যদি ক্রিয়েট করে, অনেকগুলা পরমাণু যদি একত্রিত হয়ে প্লাস বা মাইনাস চার্জ ক্রিয়েট করে এবং প্লাস বা মাইনাস চার্জ ক্রিয়েট করার পর এ নিজে একটি পরমাণুর মতো আচরণ করে, এ নিজে একটি অণুর মতো আচরণ করে, এ নিজে আবার অন্য একটি যৌগ গঠনে সাহায্য করে, তখন সেটাকে আমরা যৌগমূলক বলি। এই যৌগগুচ্ছকে আমরা যৌগমূলক বলি। দেখো এখানে অনেকগুলা যৌগ না, তাহলে এটা হচ্ছে যৌগগুচ্ছ। তাহলে এখন দেখো আমরা একটু বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা দেখি। বলছে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, একাধিক মৌলের মানে দেখো একের অধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, তাহলে অনেকগুলা পরমাণু হতে পারে, আয়নও হতে পারে, তারা একত্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ গঠন করবে এবং এইটা আয়নের ন্যায় আচরণ করে পরমাণু গুচ্ছকে তখন আমরা যৌগমূলক বলি। তাহলে নিজের ভাষায় লিখবা, যদি তোমার এটা লিখতে অসুবিধা হয় নিজের ভাষায় লিখবা। কি লিখবা? যে একাধিক পরমাণু বা আয়ন একত্রিত হয়ে যদি ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন ওই যৌগগুচ্ছ
আবার নতুন যৌগ গঠনে সাহায্য যদি করে তখন তাকে আমরা যৌগমূলক বলি। যৌগমূলক বলি। পারবো না? পারবো ইনশাল্লাহ। সো আমি যেভাবে বুঝাইলাম, যেভাবে তোমাকে সিম্পলিফাই করে দিলাম, এভাবেই তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আবার চাইলে মুখস্থ করে ফেলতে পারো। পরের কোশ্চেন হচ্ছে রাসায়নিক বন্ধন কাকে বলে? পরের কোশ্চেন কি? রাসায়নিক বন্ধন কাকে বলে? দেখো রাসায়নিক বন্ধন এই জিনিসটা একটু দেখি। বলছে অণুতে পরমাণু সমূহ যেই আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। তাহলে দেখো রাসায়নিক বন্ধন জিনিসটা একটু জাস্ট বোঝার চেষ্টা করব। আমরা সাপোজ ধরো কার্বন ডাইঅক্সাইড নিলাম। এই কার্বন ডাইঅক্সাইডে কার্বন অণুর সাথে অক্সিজেন এভাবে বন্ড গঠন করে আসে না? তাহলে দেখো এই যে অণু, এটা একটা অণু আর এগুলো হচ্ছে পরমাণু। তো অণুতে উপস্থিত পরমাণু সমূহ যেই আকর্ষণ বলের কারণে বন্ধন গঠন করে থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। একদম সিম্পলিফাই হইতে বুঝাইছি। আবার বলি যে অণুতে উপস্থিত পরমাণু সমূহ, দেখো কার্বন ডাইঅক্সাইড অণু, সেইটাতে উপস্থিত পরমাণু সমূহ যেই আকর্ষণ বলের কারণে নিজেদের ভিতরে বন্ধন গঠন করে থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। অণুতে উপস্থিত পরমাণু সমূহ নিজেদের ভিতরে যেই আকর্ষণ বলের কারণে বন্ধন গঠন করে থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। পারবা কিনা? পারতে হবে। সিম্পল একটা জিনিস পারতে হবে। এইটা না পারলে একদম তোমার অর্ধেক জীবন বৃথা, পারাই লাগবে। সো অণুতে উপস্থিত পরমাণু সমূহ যেই আকর্ষণ বলের কারণে তোমার হচ্ছে যে বন্ধন গঠন করে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। পরের কোশ্চেন দেখি। বলছে দেখো আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ ক্রিয়েট হয়ে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। আমার মতো করে লিখবা যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন বা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টির মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। তো এখানে আমরা অবশ্যই আয়নিক বন্ধনে ইলেকট্রন আদান প্রদান করব। যেমন ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক বন্ধন গঠন করে। সো সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। সো সোডিয়াম প্লাস আয়ন মানে কি? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। সো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান ঘটে। সো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়ে যেই বন্ধন গঠন করে তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। পরে বলছে দেখো ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন জিনিসটা হচ্ছে যে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ আধানকে আমরা ক্যাটায়ন বলি। সো আমরা ধরো সোডিয়াম আছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, দেওয়ার পরে এ যখন ধনাত্মক আধানে পরিণত হলো, এই ধনাত্মক আধানকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। তাহলে একটি ইলেকট্রন ত্যাগের পর যেই ধনাত্মক চার্জ সৃষ্টি হয় তাকে আমরা ক্যাটায়ন বলি। ক্যাটায়ন কাকে বলি? এভাবে বলতে পারবো, একটি ইলেকট্রন ত্যাগের পর যেই ধনাত্মক চার্জ সৃষ্টি হয় এই ধনাত্মক চার্জকে আমরা ক্যাটায়ন বলি। ইলেকট্রন ত্যাগের পর সৃষ্ট ধনাত্মক চার্জকে ক্যাটায়ন বলে। ইলেকট্রন ত্যাগের পর সৃষ্ট ধনাত্মক চার্জকে ক্যাটায়ন বলে। এইটা বললেও হচ্ছে। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। তো বইয়ের ভাষায় লেখো, দেখো বহিস্থ স্তরে বা বহিস্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। তাহলে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। বুঝতে পারছো? বহিস্থ স্তর বা বহিস্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। তাহলে সমযোজী বন্ধন কাকে বলে? এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পাচ্ছি। সো বহিস্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। ওকে, গ্রেট। পরের কোশ্চেন, মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে? এইটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বাট হচ্ছে আসছে কম। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো আমাদের NH3 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপর এক জোড় ইলেকট্রন আছে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই। সো কোন একটি রাসায়নিক বন্ধন গঠনকালে যে ইলেকট্রনগুলো বহিস্থ কক্ষপথে থাকে কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে না তারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন।
আবার বলি, কোন একটি রাসায়নিক বন্ধন গঠনকালে যেই ইলেকট্রনগুলা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, বহিস্থ কক্ষপথে একা একা অবস্থায় থাকে, তাদেরকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বলি। একটু উদাহরণ হিসেবে দেখো, নাইট্রোজেনে টোটাল 7টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা, বহিস্থ কক্ষপথে 5টা। এবার এই নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রনের ভিতরে খেয়াল করো, 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, আর 2টা ইলেকট্রন মাথার উপরে আছে। এই 3টা ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন, আর মাথার উপর যেটা আছে এটাকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। সো বন্ধন গঠনকালে যেই ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে বা বন্ধন গঠনকালে বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে তাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বলি। ক্লিয়ার হয়েছে? সো বন্ধন গঠনকালে বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে তাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বলতে পারি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো 36 নাম্বার, পোলারিটি কাকে বলে? তো খেয়াল করো, পোলারিটি জিনিসটা আসে হচ্ছে সমযোজী বন্ধনের সময়। যেমন ধরো পানি, এই পানিতে পোলারিটি সৃষ্টি হয়। কি হয়? পানিতে হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস সৃষ্টি হয়। তো সমযোজী বন্ধন গঠনের পর তোমার যদি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার কারণে একটা যৌগের ভিতরে প্লাস মাইনাস সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা পোলারিটি বলি। তো এইটাকে তুমি সংজ্ঞা দিয়ে কিভাবে লিখবা? দেখো, সংজ্ঞাতে আমাদের প্রথম যে কথাটা উল্লেখ থাকা লাগবে সেটা হচ্ছে সমযোজী যৌগ, এই কথাটা উল্লেখ থাকা লাগবে। সমযোজী যৌগ এই কথাটা উল্লেখ ছাড়া তোমার সংজ্ঞা হবে না। তো সমযোজী যৌগে বন্ধন গঠনকালে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে দেখো, যদি আমাদের এক সাইড আংশিক ধনাত্মক আর এক সাইড আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা পোলারিটি বলি। পোলারিটি। যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, এরা দুইজন সমযোজী যৌগ গঠন করছে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এর ডেল মাইনাস আর এর ডেল প্লাসে পরিণত হয়েছে। তো ফলে যেটা হয়েছে, এ আংশিক ঋণাত্মক এ আংশিক ধনাত্মকে পরিণত হয়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে পোলারিটি। তাহলে আমরা কিভাবে বলবো যে সমযোজী বন্ধন গঠনের পর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যদি কেউ আংশিক ধনাত্মক আর কেউ আংশিক ঋণাত্মক আধানের সৃষ্টি করে, তখন সেই ঘটনাকে বলে হচ্ছে পোলারিটি। পারবো কিনা? অবশ্যই এই জিনিসটা আমাদের পারতে হবে। পরের কোশ্চেন বলছে, দেখো ধাতব বন্ধন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, ধাতব বন্ধন কাকে বলে? ধাতব বন্ধন, এবার চিন্তা করো, ধাতব বন্ধনের ক্ষেত্রে যেটা হয় যে একখণ্ড ধাতুর মধ্যে, মানে একখণ্ড ধাতু মানে এইটা ধরো একটা ধাতু, হ্যাঁ, এটা ধরো একটা ধাতু, এটা ধরো আয়রন। তো আয়রনের একটা খণ্ড ধাতু আছে। সো এই আয়রনের এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহের যে আকর্ষণের মাধ্যমে তোমার যুক্ত থাকে সেটাকে আমরা ধাতব বন্ধন বলি। মানে ধরো এখানে অনেকগুলো আয়রন এভাবে যুক্ত অবস্থায় আছে। সো ধাতু অনেক ধাতু একত্রিত অবস্থায় যখন থাকবে, তখন ধাতব পরমাণুর মাঝখানে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এই আকর্ষণ বল থেকে আমরা যে বন্ধন পাই তাকে আমরা বলি হচ্ছে ধাতব বন্ধন। ক্লিয়ার? মাথায় থাকে জানো। সো ধাতব বন্ধন আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এই কথাগুলো একটু মুখস্থ করে ফেলবা। ওকে, পরের কোশ্চেন বলছে, দেখো সঞ্চারণশীল ইলেকট্রন কাকে বলে? সো ধাতব বন্ধনের সময়, ধাতব বন্ধন গঠনকালে ওখানে যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে চড়ে বেড়াইতে পারে ওটাকে বলে সঞ্চারণশীল ইলেকট্রন। সো সঞ্চারণশীল ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলো নড়ে চড়ে বেড়াইতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। তো সংজ্ঞাতে আমরা কিভাবে দিব? দেখো, ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন, অর্থাৎ ধাতব পরমাণু যে ইলেকট্রনগুলো ত্যাগ করে ফেলছে ওইগুলা পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী, দেখো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে যদি মুক্তভাবে চলাফেরা করতে পারে, তখন সেটাকে আমরা সঞ্চারণশীল ইলেকট্রন বলি। এখন বলবো ভাই পারমাণবিক শ্বাসটা আবার কি? দেখো তুমি চিন্তা করো, আমার কাছে আয়রন আছে, আয়রন একটা পদার্থ, ধাতব পদার্থ, এ যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আয়রন 2+ পরিণত হয়। তো বলো তো এই আয়রনের এখন 2টা ইলেকট্রনের ঘাটতি আছে না? সো ধরো এইটা সেই আয়রন লোহাটা বা আয়রনটা, এ 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এখানে একটা ইলেকট্রন বসেছিল, এখানে একটা ইলেকট্রন বসেছিল, এই ইলেকট্রনটায় ছেড়ে দিছে, ইলেকট্রনটা ছেড়ে দিছে। তো এই জায়গাতে এখন ইলেকট্রনের ঘাটতি আছে না? সেম ভাবে অন্য একজন যদি ছেড়ে দেয়, এখানে ইলেকট্রনের ঘাটতি। সো যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে ওখানে আবার ইলেকট্রন বসতে পারে। সো ওই জায়গায় ইলেকট্রন ফাঁকা। সো ওই যেই জায়গাতে ইলেকট্রন ফাঁকা, ওই জায়গা থেকে আমরা বলি হচ্ছে পারমাণবিক শ্বাস বা ফাঁকা স্থান।
শ্বাস বা ফাঁকা স্থান বা ধনাত্মক আধানযুক্ত স্থান, ঠিক আছে। সো ওই শ্বাসগুলাতে ইলেকট্রন কি করে, ইলেকট্রন যে যে বসতে পারে। সো ধরো এই ইলেকট্রনটা যে এখানে বসবে, আরেকটা ইলেকট্রন যে এখানে বসবে, ইলেকট্রন আবার এখানে যাবে, ইলেকট্রন আবার এখানে যাবে। সো এইভাবে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। সো এই যে মুভ করে, এই মুভের কারণে আমাদের এখানে কি হয়, সঞ্চারণশীল বা চলমান ইলেকট্রন তৈরি হয়। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে যদি মুক্তভাবে চলাফেরা করতে পারে, তখন সেই চলাফেরা করা ইলেকট্রনগুলোকে আমরা সঞ্চারণশীল ইলেকট্রন বলতে পারি। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা একদম 100% ক্লিয়ার। পরে কোশ্চেন বলছে দেখো, পারমাণবিক শ্বাস কাকে বলে? একটু আগে বুঝাইছি যে যখন আমাদের কোন একটি ধাতব পরমাণু ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন সে ধনাত্মক আধানে পরিণত হয় বা ওখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি দেখা দেয়াকে আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক শ্বাস। এই ঘাটতি দেখা দেয়াকে আমরা কি বলতেছি? পারমাণবিক শ্বাস। ওকে, গ্রেট। পরের কোশ্চেনে চলো। বলছে মোল কাকে বলে? মোল। সো আমরা জানি মোল জিনিসটা সংজ্ঞা দিতে গেলে যে কোন একটি পদার্থের ভিতর যদি 6.02 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, সেটাকে আমরা মোল বলি। তো মোলের সংজ্ঞা দেখো, এটা বহুতবার আসছে, খেয়াল করে দেখো, এই যে এতবার আসছে। সো মোলের সংজ্ঞা বলছে দেখো, কোন পদার্থে যেই পরিমাণে এতটি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, সেইটাকে আমরা মোল বলি। সো কোন একটি পদার্থ, সেই পদার্থে যেইটুকু পরিমাণে আয়ন সংখ্যা বা অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা 6.023, দেখো সংখ্যাটা কত, 6.023 × 10⁻23t এতটি হবে, সেইটাকে আমরা এক মোল বলবো। তার মানে ধরো একজন কার্বনের জন্য 12 গ্রামে এত সংখ্যক আছে, তাহলে এক মোল 12 গ্রামে। অক্সিজেনের জন্য 16 গ্রামে এত সংখ্যা আছে, তাহলে ওর জন্য মোল হচ্ছে 16 গ্রামে। কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 গ্রামে সংখ্যাটা এত, তাহলে ওর জন্য 44 গ্রামে এক মোল। তাহলে দেখো বস্তুভেদে তার সংখ্যা সেম থাকছে, কিন্তু ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আলাদা আলাদা ভরে ওই সংখ্যাটা পূরণ করে। তাহলে আমার এই জিনিসটা সুন্দর মতো বুঝে মুখস্থ করতে হবে। এই জিনিসটা কি করব, সুন্দর মতো বুঝে মুখস্থ করব। পারবো কিনা বলো? অবশ্যই পারতে হবে। ওকে, পরে কোশ্চেন বলছে দেখো, মোলারিটি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, মাস্ট আসবে। মোলারিটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, মাস্ট আসবে। বলছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, এখানে এটা তাপমাত্রা ফিক্স না করলে উত্তর ভুল হবে। সো নির্দিষ্ট তাপমাত্রা ফিক্স, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই মোলের মোলারিটি বলে। তো খেয়াল করো, 1 লিটার দ্রবণে যত মোল, ঠিক আছে, যত মোল দ্রবীভূত থাকে। সো 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে মোলারিটি প্রকাশ করবে। সো তাপমাত্রা আমার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে আমার মোলারিটি। তাহলে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা না লিখলে ভুল হবে। সো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে বা প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই মোলারিটি। 5 মোল দ্রবীভূত থাকলে মোলারিটি কত? 5। 10 মোল দ্রবীভূত থাকলে মোলারিটি কত? 10। বুঝতে পারছো? সো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের ভিতর যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে আমার মোলারিটি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো, মোলার আয়তন কাকে বলে? সেম জিনিস, যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকেই আমরা মোলার আয়তন বলবো। সো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব্য যেই পরিমাণ আয়তন দখল করে সেটাই হচ্ছে মোলার আয়তন। বা 1 মোল যেই পদার্থ, 1 মোল পদার্থের যে আয়তন, ওটাকে আমরা মোলার আয়তন বলতে পারি। সো আগের সংজ্ঞা থেকে আমরা একটু বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে বা নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল পরিমাণ দ্রব্য এর যে আয়তন সেটাকে আমরা মোলার আয়তন বলতে পারি। এভাবে আমরা নিতে পারবো। ওকে, পরে বলছে দেখো, সেমি মোলার দ্রবণ কাকে বলে? সো সেমি মানে হচ্ছে 0.5। সো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 0.5 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তখন সেটাকে সেমি মোলার দ্রবণ বলে। সো সেমি মোলার মানে হচ্ছে 0.5। তাহলে এখানে
কত মোল দ্রবীভূত থাকবে? যখন হাফ মোল বা 0.5 মোল, দেখো যখন হাফ মোল বা 0.5 মোল পরিমাণ দ্রবীভূত থাকবে তখন সেটাকে আমরা সেমিমোলার দ্রবণ বলতে পারবো। হাফ মোল বা 0.5 মোল এইটা যদি দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা সেমিমোলার বলতে পারবো। তাহলে সেমিমোলার দ্রবণ কাকে বলে? হাফ মোল বা 0.5 মোল দ্রবীভূত থাকলে এটাকে আমরা সেমিমোলার বলতে পারবো। ওকে, আচ্ছা এবার দেখো সেমিমোলারের পর ডেসিমোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি। তো 0.1 করতে গেলে 1/10 মানে হচ্ছে 0.1। সো দেখো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1/10 মোল পরিমাণ দ্রবীভূত থাকে বা 0.1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা ডেসিমোলার দ্রবণ বলি। সংজ্ঞাটা বুঝবা। তাহলে সংজ্ঞাটা এরকম যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমরা 0.1 মোল পরিমাণ দ্রবীভূত রাখি বা 1/10 মোল পরিমাণ দ্রবীভূত রাখি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডেসিমোলার দ্রবণ। সো এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কয়েকটা জিনিস এটা আমরা ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করব, সেমিমোলার, মোলার আয়তন, সেমিমোলার, ডেসিমোলার। আচ্ছা এবার বলছে দেখো শতকরা সংযুক্তি কাকে বলে? শতকরা সংযুক্তি মানে হচ্ছে কোন যৌগের 100 গ্রামের মধ্যে ওই যৌগের পরিমাণই হচ্ছে তার শতকরা সংযুক্তি। কোন যৌগের 100 গ্রাম মানে ধরো এখানে আমার কাছে কার্বন ডাইঅক্সাইড আছে, সো টোটাল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম, এই 100 গ্রামের মধ্যে কার্বনের পরিমাণ কত এইটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি। 100 গ্রামের মধ্যে কার্বনের পরিমাণ কত এটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি। তাহলে কোন মৌলের টোটাল পরিমাণের মধ্যে কার্বনের পরিমাণ কত এটাই হচ্ছে কার্বনের শতকরা সংযুক্তি। তাহলে এখানে আমরা কার্বনের শতকরা সংযুক্তি কেমনে বের করবো বুঝতে পারলাম? কোন মৌলের 100 গ্রামের মধ্যে ওই মৌলের পরিমাণ এটা হচ্ছে তার শতকরা সংযুক্তি প্রকাশ করে। তাহলে শতকরা সংযুক্তি কাকে বলে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় রাখতে হবে। পরের কোশ্চেন, স্টিওকিওমেট্রি এইটা কাকে বলে? স্টিওকিওমেট্রি। স্টিওকিওমেট্রি এই সংজ্ঞাটা একটু কঠিন লাগতে পারে তোমার কাছে, বাট মোটামুটি ইজি করে দিই। স্টিওকিওমেট্রি মানে হচ্ছে যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো একটা বিক্রিয়া নিলাম, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া 2 মোল অ্যামোনিয়া তৈরি করলো। তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা নিলাম, কোন একটি রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে, খেয়াল করো, কোন একটি সমতাকৃত রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে অন্যান্য হিসাবগুলা করার যেই পদ্ধতি তাকে আমরা স্টিওকিওমেট্রি বলতে পারি। সো অন্যান্য হিসাব বলতে কি বোঝাচ্ছে? দেখো অন্যান্য হিসাব বলতে বোঝাচ্ছে মোলের সমস্ত হিসাব, মোল সংক্রান্ত সমস্ত হিসাব। তো আমরা এভাবে লিখবো, কোন একটি সমতাকৃত রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে মোল সংক্রান্ত সমস্ত হিসাব করার পদ্ধতিকে স্টিওকিওমেট্রি বলে। কোন একটি সমতাকৃত রাসায়নিক সমীকরণ থেকে মোল সংক্রান্ত সমস্ত হিসাবগুলোকে করার পদ্ধতিকে স্টিওকিওমেট্রি বলে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন বলছে যে অ্যানালার কি? অ্যানালার মানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় ব্যবহৃত এমন একটি বিক্রিয়ক যার বিশুদ্ধতা সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 99% বিশুদ্ধ। 99% বিশুদ্ধ। সো রাসায়নিক বিক্রিয়ায় যেই পদার্থগুলোর বিশুদ্ধতা সবচেয়ে বেশি 99% তাকে আমরা অ্যানালার পদার্থ বলি। তো এখানে আমরা দিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যেই বিক্রিয়কের বিশুদ্ধতা 99% তাদেরকে আমরা অ্যানালার পদার্থ বলবো। আবার বলি কথাটা কি, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যেই বিক্রিয়কগুলার বিশুদ্ধতা 99%, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যেই বিক্রিয়কগুলার বিশুদ্ধতা 99% সেগুলোকে অ্যানালার পদার্থ বলে। বুঝতে পারছো? রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যেই বিক্রিয়কগুলার বিশুদ্ধতা 99% সেগুলোকে অ্যানালার পদার্থ বলে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? পরের কোশ্চেন বলছে দেখো উভয়মুখী বিক্রিয়া কাকে বলে? উভয়মুখী বিক্রিয়া কাকে বলে? যেই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক উভয় ঘটে। আর যে বেসিক বোঝার চেষ্টা করো, ধরো আমার এ থেকে বিক্রিয়া করে বি তে রূপান্তর হয়েছে, আবার বি থেকে বিক্রিয়া করে এ তে রূপান্তর হয়েছে। তার মানে বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হলো এবং উৎপাদ আবার বিক্রিয়কে ফিরে আসলো। তাহলে যেই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে সরাসরি উৎপাদে রূপান্তর হয়, আবার উৎপাদ থেকে সরাসরি বিক্রিয়কে ফিরে আসে, সেই বিক্রিয়াকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলতে পারি। তো নিজের ভাষায় এভাবে লিখবা যে বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তর হওয়া এবং পুনরায় উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফিরে আসার যে প্রক্রিয়া তাকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলি। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। পরে বলছে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?
খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? দেখো আমার কাছে ধরো জিঙ্ক আছে, জিঙ্ক দিয়ে আমি কপার সালফেটকে প্রতিস্থাপন করতে চাই। তো জিঙ্কের কাজ হচ্ছে এই কপারকে প্রতিস্থাপন করা। তাহলে কপারকে প্রতিস্থাপন করলে জিঙ্ক সালফেট প্লাস কপারের রূপান্তর হলো। এবার এই যে প্রতিস্থাপন বিক্রিয়া লিখলাম, এই জিঙ্ক কখন এই কপারকে প্রতিস্থাপন করতে পারবে জানো? যখন এই জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে বেশি হবে। জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে যদি বেশি হয় তখনই কেবলমাত্র জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করতে পারবে। জিঙ্কের সক্রিয়তা যদি কপারের চেয়ে বেশি হয় তখনই কেবলমাত্র জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করতে পারবে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা লেখার সময় এই কথাটা লেখা মাস্ট যে যেই বিক্রিয়ায় কোন একটি সক্রিয় মৌল, কোন একটি অধিক সক্রিয় মৌল, কোন একটি কম সক্রিয় মৌলকে স্থানান্তর করে নতুন যৌগ গঠন করে তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তাহলে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো। যেই রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি অধিক সক্রিয় মৌল, কোন একটি কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে নতুন যৌগ গঠন করে তখন সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল একটি কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে নতুন যৌগ গঠন করলে তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে আমাদের একদম 100% ক্লিয়ার। পরে বলছে দেখো প্রশমন তাপ কাকে বলে। সো প্রশমন তাপ এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে প্রশমন বিক্রিয়া ব্যাপারটা কি। প্রশমন বিক্রিয়া ব্যাপারটা হচ্ছে একটি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার এই দুইটা জিনিস বিক্রিয়া করে যদি লবণ এবং পানি তৈরি করে, তখন সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলতে পারি। সো এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে কোন একটি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যদি লবণ পানি তৈরি করে, অ্যাসিড এবং ক্ষার লবণ পানি তৈরি করার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এখন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা প্রশমন তাপ বলবো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হওয়ার সময় যেই তাপ তৈরি হয় সেই তাপকে প্রশমন তাপ বলে। তাহলে আমরা প্রথমে প্রশমন বিক্রিয়া বুঝলাম, এবার আমরা প্রশমন তাপ বুঝবো। প্রশমন তাপ কি? যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হওয়ার সময় যেই তাপ তৈরি হয় তখন সেটাকে আমরা প্রশমন তাপ বলি। ক্লিয়ার হয়েছে? মজার ব্যাপার না? মজার একটি কোশ্চেন। ওকে, আমরা 50টা কোশ্চেন কভার করে ফেলছি। 105টা মতো কোশ্চেন আমরা দেখবো, তার ভিতরে আমরা 50টা কভার করে ফেলছি। ওকে, চলে পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে বিক্রিয়ার হার কাকে বলে। বিক্রিয়ার হার মানে হচ্ছে, হার কথাটার মানেই হচ্ছে একক সময়। তো এখানে দেখো বিক্রিয়ার হার কথাটা কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কাছে A প্লাস B বিক্রিয়া করে C প্লাস D তৈরি হচ্ছে। সো A প্লাস B এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর C প্লাস D এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদ। তো ধরো এখানে আমাদের ইনিশিয়ালি বিক্রিয়ক বেশি ছিল, উৎপাদ কম ছিল। সো বিক্রিয়ক থেকে আস্তে আস্তে উৎপাদে পরিণত হচ্ছে। সো প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণ হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। বা এভাবে বলা যায় প্রতি একক সময়ে বিক্রিয়ক কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। এভাবে বলা যায় প্রতি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, খেয়াল করো বিক্রিয়ক তো আমার উৎপাদে পরিণত হচ্ছে, তাই না? তাহলে একক সময় হার কথাটা মানেই হচ্ছে একক সময়। যখনই হার আসবে তখন আমার একক সময় চিন্তা করতে হবে। তাহলে প্রতি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। ওকে, ক্লিয়ার? তাহলে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে এটা মাথায় রাখবো। আচ্ছা, গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তাহলে যেই বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। সিম্পল জিনিস, যেই বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। ওকে, ক্লিয়ার? পরের কোশ্চেন, তাপহারী বিক্রিয়া কাকে বলে। তাপহারী বিক্রিয়া মানে যেই বিক্রিয়া করার জন্য বাইরে থেকে তাপ দেয়া লাগে
বাইরে থেকে তাপ দেয়া লাগে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাহলে আমরা দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদন কথাটা আছে, তাহলে ওখানে তাপ উৎপন্ন হয়। তাপহারী মানে তাপ হারায়, মানে বাইরে থেকে তাপ দেয়া লাগে, বাইরে থেকে আমি তাপ দিচ্ছি, সেই তাপ হারিয়ে যাবে। তাহলে যেই বিক্রিয়াতে বাইরে থেকে তাপ দিলে তাপ হারিয়ে যায় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাহলে যেই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দেয়া লাগে সেটাকে তাপহারী বিক্রিয়া বলে, যেই বিক্রিয়া তাপ শোষণ করে সেটাকে তাপহারী বিক্রিয়া বলে। এভাবে যে কোনো একটা সংজ্ঞা দিবা, এইটা ক্লিয়ার। ওকে, তাহলে তাপহারী বিক্রিয়া কমপ্লিট। পরে বলছে দেখো জারক পদার্থ কি, জারক কি, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো দেখো জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা, আর বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াকালে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলে। আবার বলি, জারণ বিজারণ বিক্রিয়া করে কালে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলে, জারক বলে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াকালে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা জারক বলতে পারি, বুঝতে পারছো? আর বিজারক বললে কাকে বলবো, জারণ বিজারণ বিক্রিয়াকালে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলে। জারণ বিজারণ বিক্রিয়াকালে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলে। তাহলে একটা জারক আর একটা কি বিজারক। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, পরে বলছে দেখো মুক্ত মৌলের জারণ সংখ্যা কত। মাথায় রাখতে হবে মুক্ত মৌল যারা আছে তাদের জারণ সংখ্যা 0। যেমন দেখো সোডিয়াম একটা মুক্ত মৌল, জারণ সংখ্যা 0। তারপরে দেখো ক্লোরিন একটা মুক্ত যৌগ, জারণ সংখ্যা 0। তারপরে দেখো আমরা হাইড্রোজেন গ্যাস মুক্ত যৌগ, আর জারণ সংখ্যা 0। যে কোনো মুক্ত মৌল, যে কোনো মুক্ত যৌগ, এগুলার ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হবে। মুক্ত মৌল, মুক্ত যৌগ, এগুলার ক্ষেত্রে কি হবে, জারণ সংখ্যা 0 হবে। ওকে, পরে বলছে দেখো জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। জারণ সংখ্যা কাকে বলে, তো খেয়াল করো, জারণ সংখ্যা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়াকালে কতগুলা ইলেকট্রন ত্যাগ করছে অথবা কতগুলা ইলেকট্রন গ্রহণ করছে তার সংখ্যাকে জারণ সংখ্যা বলে। আবার বলি, জারণ বিজারণ বিক্রিয়াকালে দেখো কোন একটি যৌগের জারণ বিজারণ বিক্রিয়াকালে কতগুলা ইলেকট্রন ত্যাগ করছে আর কতগুলা ইলেকট্রন গ্রহণ করছে তার যেই সংখ্যা তাকে আমরা জারণ সংখ্যা বলি। তাহলে জারণ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আমরা এভাবে মাথায় রাখবো যে কতগুলো ইলেকট্রন ত্যাগ আর কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে তার সংখ্যাকে আমরা জারণ সংখ্যা বলবো, নিজের ভাষায় লিখবা। পরের কোশ্চেন বলছে দেখো নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা কত। মাথায় রাখতে হবে নিরপেক্ষ মৌল যারা আছে তাদের জারণ সংখ্যা 0। যেমন দেখো নিরপেক্ষ মৌল বলতে ইনার্ট গ্যাস মানে নিয়ন, জারণ সংখ্যা 0। তারপরে হিলিয়াম, আর্গন, এগুলো সব নিরপেক্ষ মৌল, এদের জারণ সংখ্যা কত, 0। যে কোনো নিরপেক্ষ মৌল আছে তাদের জারণ সংখ্যা 0 হয়। মুক্ত মৌল 0 হয়, নিরপেক্ষ মৌল 0 হয়। পরের কোশ্চেন বলছে দেখো প্রশমন বিক্রিয়া কি। আগেই বলছি প্রশমন তাপের সময় যে কোন একটি বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যদি লবণ এবং পানি তৈরি করে তখন সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলি। সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলি। মাস্ট, এই জিনিসটা মাস্ট মুখস্থ করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মাস্ট মনে রাখা লাগবে। পরের কোশ্চেন বলছে দেখো দহন বিক্রিয়া কাকে বলে। দহন বিক্রিয়া মানে হচ্ছে বাতাসের উপস্থিত অক্সিজেনের সাথে পোড়ানো। আবার বলি, কোন একটি পদার্থকে বাতাসে উপস্থিত অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে তুমি যদি তাপ উৎপাদন করো তখন সেটাকে দহন বিক্রিয়া বলবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আবার এখানে দেখো সংজ্ঞা দিয়ে রাখছে, কি বলছে, কোন মৌল বা যৌগকে আমরা বাতাসে উপস্থিত অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে যদি মৌলের অক্সাইডে পরিণত করি তখন সেটাকে দহন বিক্রিয়া বলে। সো ওই মৌলের অক্সাইডে পরিণত করা যেমন একটা কথা, আবার আরেকটা কথা হচ্ছে তাপ উৎপাদন করা, কারণ দহন বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়। তাহলে তুমি এমন বলতে পারো কোন একটি যৌগকে বা মৌলকে বাতাসে উপস্থিত অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে তাপ উৎপাদন করার প্রক্রিয়াকে দহন প্রক্রিয়া বলে বা দহন বিক্রিয়া বলে। আবার এখানে যেভাবে লেখা আছে এভাবে তুমি দিতে পারো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন বলছে দেখো সমানুকরণ বিক্রিয়া কাকে বলে। সমানুকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ আরো একটি কোশ্চেন। সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। যেমন দেখো উদাহরণ হিসেবে দেখাই, এই জায়গাতে খেয়াল করো অ্যামোনিয়াম সায়ানাইড NH4CNO, অ্যামোনিয়াম সায়ানাইড এটা একটা যৌগ। এই যৌগের আরেকটা রূপ হচ্ছে ইউরিয়া NH2CONH2 ইউরিয়া। তো দেখো দুইটা যৌগেরই আণবিক সংকেত একই,
দুইটা যৌগেরই, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়া, দুইটা যৌগেরই আণবিক সংকেত একই, কিন্তু এদের দুইটার গঠন দেখো ভিন্ন ভিন্ন। তো আণবিক সংকেত একই কিন্তু গঠন যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই যে দুইটা যৌগ এরা দুইটা পরস্পরের সমাণু, এরা দুইটা কি পরস্পরের সমাণু। আর যেই প্রক্রিয়ায় একটা যৌগ পরস্পরের সমাণু তৈরি হয় তাকে আমরা সমাণুকরণ বিক্রিয়া বলি। যেই প্রক্রিয়ায় একটা যৌগ পরস্পরের সমাণু তৈরি হয় তাকে আমরা সমাণুকরণ বিক্রিয়া বলি। তাহলে দেখো কি বলতেছি, দুইটা যৌগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, দুইটা যৌগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তো এই গাঠনিক সংকেতের ভিন্নতা হইলে তখন ওই যৌগ দুইটাকে আমরা পরস্পরের সমাণু বলতে পারি। যেই প্রক্রিয়ায় এই সমাণু সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে সমাণুকরণ বিক্রিয়া। যেই প্রক্রিয়ায় সমাণু সৃষ্টি হয় তাকে আমরা বলি কি সমাণুকরণ বিক্রিয়া। ওকে, ক্লিয়ার। পরে বলছে দেখো মরিচা কাকে বলে, মরিচা কি বা মরিচা কাকে বলে। তো খেয়াল করো, বিশুদ্ধ লোহা, চিন্তা করো একটা লোহা, লোহা এটা হচ্ছে আয়রন, তার সাথে পানি এবং অক্সিজেন এইগুলা যদি যুক্ত হয়, এগুলা যদি যুক্ত হয় তো বিশুদ্ধ লোহা, পানি এবং অক্সিজেন মিলে আমার Fe2O3 ইন্টু N মোল H2O তৈরি হয়, এইটাকে বলা হচ্ছে মরিচা। সো বিশুদ্ধ লোহার সাথে জলীয় বাষ্প এবং অক্সিজেন যুক্ত হয়ে যে নতুন যৌগ গঠন করে তাকে আমরা মরিচা বলি। এভাবে বলতে পারবো। তাহলে কিভাবে মনে রাখবো, কথাগুলো আগে মুখস্থ করব যে বিশুদ্ধ লোহা, জলীয় বাষ্প এবং বায়ু। তো বিশুদ্ধ লোহা, জলীয় বাষ্প এবং বায়ু এগুলা একত্রিত হয়ে যে লোহার অক্সাইড গঠন করে বা নতুন যে যৌগ গঠন করে তাকে আমরা মরিচা বলতে পারি। এবার আমাদের এরকম প্রশ্ন করবে মরিচার সংকেত লিখো, তাহলে মরিচার সংকেত কি লিখবা, মরিচার সংকেত হচ্ছে Fe2O3 NH2O, দ্যাট ইজ মরিচার সংকেত। Fe2O3 NH2O এটা হচ্ছে আমাদের মরিচার সংকেত। তাহলে বিশুদ্ধ লোহা, মরিচার সংকেত, এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে, পারবো কিনা? গ্রেট, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। পরে দেখো, পরে বলছে মরিচার সংকেত কি, আরে পরেই চলে আসছে মরিচার সংকেত কি। ক নম্বরে আমাদের মরিচার সংকেত দিয়ে দিবে, ক নম্বরে আমাদের কি দিবে, মরিচার সংকেত দিয়ে দিবে, বলবে মরিচার সংকেত লিখো, লিখে ফেলো 1 মার্ক। ওকে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে দেখো রাসায়নিক সাম্য অবস্থা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো একটা বিক্রিয়ায় আমাদের A+B বিক্রিয়া করে C+D তৈরি হয়, তো এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে উৎপাদ। তাহলে এই বিক্রিয়াকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। এখন একই সাথে এই C+D যদি আবার বিপরীত দিকে এসে A+B তৈরি করে, তাহলে C+D থেকে A+B তৈরি হওয়াকে আমরা বলি হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়াকে আমরা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বলি, আর বিপরীতমুখী বিক্রিয়াকে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বলি। মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো কোনো বিক্রিয়ায় যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাম্য অবস্থা বা রাসায়নিক সাম্য অবস্থা। তাহলে এভাবে লিখবা কোন একটি উভয়মুখী বিক্রিয়ায়, এভাবে লিখবা কোন একটি উভয়মুখী বিক্রিয়ায়, কারণ কি এটা একটা উভয়মুখী বিক্রিয়া না, এটা একটা উভয়মুখী বিক্রিয়া। তাহলে এভাবে লিখবা কোন একটি উভয়মুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন ওই বিক্রিয়াকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলি, ওই অবস্থাকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলি। তাহলে কোন একটি বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলি। আই গেস 1 ঘন্টা টানা বকে ফেলছি, আমি অনেক দ্রুত কথা বলি, তাই না? কেমন লাগতেছে তোমাদের ক্লাস? ক্লাস যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। আর মিল্টন ভাইয়ার এই চ্যানেলে তুমি এইচএসসির হিউজ পরিমাণে কেমিস্ট্রি পাবা, কেমিস্ট্রি ক্লাসেস পাবা। সো আমি একজন নিয়মিত কেমিস্ট্রি টিচার, তোমাদের এসএসসির কেমিস্ট্রি পড়িয়ে দিচ্ছি, বাট এইচএসসি লাইফে তোমার মিল্টন ভাইয়ার চ্যানেল লাগবেই। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। করবা তো? অবশ্যই করবা, এবং তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিগুলোতে বলবা যে ভাইয়ার চ্যানেল, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুইটা হচ্ছে আমাদের সমান। আর যখন আমাদের সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন সে রাসায়নিক সাম্য অবস্থায় থাকে। কি থাকে? রাসায়নিক সাম্য অবস্থায় থাকে। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো লাশ হাতেলিয়ারের নীতি কি।
খুবই গুরুত্বপূর্ণ আরো একটি কোশ্চেন। লাসাতেলিয়ারের নীতি হচ্ছে কোন একটি বিক্রিয়া যখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকে তখন তার কয়েকটা নিয়ামক থাকে। নিয়ামকগুলা কি দেখো, তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা হচ্ছে আমার নিয়ামক। মাথায় রাখবো এভাবে, কোন একটি বিক্রিয়া যখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকে তখন তার তিনটি নিয়ামক, তাপ, চাপ এবং ঘনমাত্রা। এই নিয়ামক তিনটার পরিবর্তন করলে সাম্য অবস্থার দিক পরিবর্তন করে। এই জিনিসটাকে বলা হচ্ছে লাসাতেলিয়ারের নীতি। আবার বলি, দেখো কোন একটি বিক্রিয়া এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করছে এবং বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, ফলে এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্য অবস্থায় আছে। এখন এর উপরে নিয়ামক হচ্ছে তিনটা, একটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। এই তিনটা হচ্ছে এই বিক্রিয়ার উপর নিয়ামক। তো তুমি যদি এখন এই তিনটা যে কোনো একটা পরিবর্তন করো তাহলে এই জায়গায় যে সাম্য অবস্থা আছে এই সাম্য অবস্থার দিক পরিবর্তন করবে, হয় ডানে যাবে নয় বামে যাবে। অনেকটা দাড়িপাল্লার মতো, বুঝতে পারছো? দাড়িপাল্লা দুই সাইডে তুমি দুজনকে বসাই দিয়ে সমান অবস্থায় রাখছো। এখন যদি তুমি কোনো একদিকে ওজন বাড়াও বা কমাও তাহলে ওই দাড়িপাল্লার সাম্য অবস্থা চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। সো ওই জায়গাতে তোমার এই সাম্য অবস্থা চেঞ্জ করার ফ্যাক্টর অনলি তিনটা, সেটা কি হয় চাপ, নাই তাপ, নাই ঘনমাত্রা। তো এইভাবে তুমি মনে রাখবা। তাহলে আমি এইভাবে মনে রাখি, কোন একটি রাসায়নিক বিক্রিয়া যদি রাসায়নিক সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকাকালে তার যে কোনো একটি নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা যদি আমি পরিবর্তন করলে সাম্য অবস্থার দিক পরিবর্তন হয়। এটাই হচ্ছে লাসাতেলিয়ারের নীতি। ওকে, ক্লিয়ার? পরে কোশ্চেন, ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে? তো যে সমস্ত পদার্থ ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। ব্যাপারটা কেমন? ধরো এইটা একটা পদার্থ, এর ভিতরে ইলেকট্রন আছে। সো এই পদার্থটা ইলেকট্রনীয় পরিবাহী তখনই যখন এই ইলেকট্রনগুলোর মাধ্যমে সে বিদ্যুৎ পরিবহন করবে। সো কোন একটি পদার্থ যদি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তখন তাকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। এখন বলবা ভাই ইলেকট্রন ছাড়াও কি বিদ্যুৎ পরিবহন করা যায়? হ্যাঁ যায়, আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করা যায়। সো কোনো একটি পদার্থ যদি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তখন সেটাকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। যদি কোনো একটি পদার্থ আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে তখন থেকে আমরা আয়নিক পরিবাহীও বলি বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। সো সেটা আলাদা ব্যাপার, বাট এখানে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলবো কখন? যখন সে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। বুঝতে পারছো? ওকে, পরে বলছে দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এইবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? যখন কোন একটি পদার্থ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তখন সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। একটু পড়ে দেখি। বলছে দেখো যে সমস্ত পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে রাসায়নিক পরিবর্তন ঘটায় তখন তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। এভাবেও লেখা যায়, আবার আমি যেভাবে বললাম ওইভাবেও লেখা যায়, একই কথা। তোমার যেভাবে সুবিধা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে? আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। এটা কি বলছে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। মানে তুমি তড়িৎ বিশ্লেষণ করবা, মানে তড়িৎ বিশ্লেষণ করে এখানে ধরো একটা ধাতু আছে, এটা ধরো আয়রন ধাতু। সো আয়রন ধাতুর উপর তুমি যদি গোল্ডের প্রলেপ দাও, বুঝতে পারছো? সো আয়রন ধাতুর উপর ধরো এর বাইরে গোল্ডের এরকম প্রলেপ দিছো। সো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা ধাতুর উপর যদি আরেকটা ধাতুর প্রলেপ দাও তখন সেটাকে ইলেকট্রোপ্লেটিং বলে বা তড়িৎ প্রলেপন বলে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেয়াকে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং বলা হবে। ওকে, সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, সো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপন দেয়াকে আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলি। পরের কোশ্চেন বলছে দেখো গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং কি বলছে দেখো লোহার তৈরি দ্রব সামগ্রীর উপর, খেয়াল করো, আমরা যদি একটা লোহা নিই, এটা একটা লোহা, এই লোহার তৈরি দ্রব সামগ্রীর উপর আমরা যদি জিঙ্কের প্রলেপন দিই, লোহার তৈরি দ্রব সামগ্রীর উপর জিঙ্কের প্রলেপন দেয়াকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। মুখস্থ করতে হবে জিনিসটা, লোহার উপর জিঙ্ক। সো কোন একটি লোহার তৈরি দ্রব সামগ্রী তার উপরে তুমি যখনই জিঙ্কের প্রলেপন দিবা
জিঙ্কের প্রলেপন দিবা, লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর জিঙ্কের প্রলেপন দেয়াকে বলে হচ্ছে গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিং মানেই হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রলেপন দেয়া। লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর জিঙ্কের প্রলেপন দেয়াকে গ্যালভানাইজিং বলে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো লোহার তৈরি প্রলেপন, লোহার তৈরি দ্রব্য সামগ্রী তার উপর জিঙ্কের প্রলেপন দেয়া, দ্যাট ইজ গ্যালভানাইজিং। ওকে, পরে বলছে দেখো সিলভার থেকে সিলভার প্লাস এই তড়িৎদ্বার আসলে কি? সিলভার থেকে সিলভার প্লাস, খেয়াল করো, সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার প্লাসে পরিণত হয়েছে। সো এই যে তড়িৎদ্বার, এটাকে ধাতব তড়িৎদ্বার বলে। কেন? কারণ এই জায়গাতে দেখো ধাতু আয়নে রূপান্তর হয়েছে, ধাতু আয়নে রূপান্তর হয়েছে। সো সিলভার থেকে সিলভার প্লাস তড়িৎদ্বার, এটাকে আমরা ধাতব তড়িৎদ্বার বলবো। সিলভার থেকে সিলভার প্লাস তড়িৎদ্বার, এটাকে আমরা ধাতব তড়িৎদ্বার বলবো। বুঝতে পারছো? সিলভার থেকে সিলভার প্লাস তড়িৎদ্বার, এটাকে আমরা কি বলবো? ধাতব তড়িৎদ্বার। সো ধাতব তড়িৎদ্বারের ক্ষেত্রে সিলভার থেকে যেহেতু সিলভার প্লাস আয়নে রূপান্তর হয়েছে, এটা একটা ধাতব তড়িৎদ্বার। এবং এই ধাতব তড়িৎদ্বার দেখো এখানে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়ে জারণ সংখ্যা 0 থেকে 1 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তাহলে এইটাকে আমরা জারণ তড়িৎদ্বারও বলতে পারবো। এখানে জারণ ঘটছে, ঠিক আছে? সো এটাকে আমরা জারণ তড়িৎদ্বারও বলতে পারবো। ওকে, গ্রেট। পরের কোশ্চেন বলছে গ্যালভানিক কোষ কাকে বলে? গ্যালভানিক কোষ কাকে বলে? সো গ্যালভানিক কোষ যেখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তর করি, সেটাই হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ। সো দেখো এখানে বলছে দেখো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যদি আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি, তখন সেটাকে আমরা গ্যালভানিক কোষ বলি। তো গ্যালভানিক কোষের সংজ্ঞা এরকম দিবা যে যেই কোষের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি বা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি, তাকে আমরা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ বলি। আরো অনেক অন্যভাবে লেখা যায়, জাস্ট নর্মালি লিখবা, যদি পরীক্ষায় চলে আসে কোনো ব্যাপার না। পরে কোশ্চেন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ আরো একটি কোশ্চেন। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে, খেয়াল করো, একটা বড় পদার্থ, এটা একটা বড় পদার্থ। এখন এইটাকে তুমি এরকম করে ভেঙে ফেলার পরে ভেঙে ফেলে যদি ছোট ছোট পদার্থে রূপান্তর করে ফেলতে পারো, তো একটা বড় পদার্থ থেকে ভেঙে তুমি যদি ছোট পদার্থে রূপান্তর করতে পারো, তাহলে এই ছোট পদার্থের রূপান্তরের প্রক্রিয়াকে বলা হচ্ছে ফিশন। দেখো এই বড় অবস্থায় যে ছিল, বড় অবস্থায় তাকে বলা হচ্ছিল ফিউশন, আর যখন ছোটতে রূপান্তর হয়েছে তখন হচ্ছে ফিশন। সো একটি বড় এবং ভারী বস্তুকে ভেঙে ছোট, একটি নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বড় এবং ভারী বস্তুকে ভেঙে যদি ছোট ছোট পদার্থতে রূপান্তর করা হয়, তখন সেটাকে ফিশন বিক্রিয়া বলে। তো এখানে খেয়াল করো, কোনো যেই নিউক্লিয়ার প্রক্রিয়ার মাধ্যমে কোনো বড় এবং ভারী মৌলকে ভেঙে আমরা ছোট ছোট মৌলে রূপান্তর করি, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। সো ফিশন লেখাটা ছোট, এই জন্য পদার্থগুলা ছোটতে রূপান্তর হয়েছে। ফিশন লেখাটা ছোট, পদার্থগুলাও কিসে রূপান্তর হয়েছে? ছোট ছোট পদার্থে রূপান্তর হয়েছে। সো যেই বিক্রিয়ার মাধ্যমে একটি বড় এবং ভারী পদার্থ ভেঙে ছোট পদার্থে রূপান্তর হয়, তাকে আমরা ফিশন বিক্রিয়া বলি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে অম্ল কাকে বলে? যারা জলীয় দ্রবণে, কথাটা গুরুত্বপূর্ণ, জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস ডোনেট করতে পারে তাদেরকে অম্ল বলে। খেয়াল রাখবো, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস ডোনেট করতে পারে তাদেরকে অম্ল বলে। আচ্ছা, তাহলে মৃদু অম্ল কাকে বলে? যারা জলীয় দ্রবণে আংশিক পরিমাণে, কথাটা খেয়াল রাখবো, আংশিক পরিমাণে যারা ভাঙে, আংশিক পরিমাণে যারা বিয়োজিত হয়, তাদেরকে মৃদু অম্ল বলে। তাহলে খেয়াল করো, এখানে একটা HCl, এ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারলে এ অম্ল। বাট এখন যদি কেউ CH3COOH হয়, এ জলীয় দ্রবণে আংশিক পরিমাণ বিয়োজিত হয়। আংশিক পরিমাণ বিয়োজন মানে কি? এই হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণ খুব কম। তো হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণ যদি কম হয়, মানে আংশিক পরিমাণ বিয়োজিত হয়, তখন সেটাকে আমরা মৃদু অম্ল বলি। তাহলে সংজ্ঞা দুইটা বুঝবে, একটা হচ্ছে কেউ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, আংশিক কথাটা দিলেই মৃদু অম্ল হয়ে যাবে, আর হাইড্রোজেন প্লাস আয়ন দেওয়া মানে সে অম্ল। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন বলছে ক্ষার কি? খেয়াল করো, ক্ষার কি? কেউ যদি জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস আয়ন মানে OH মাইনাস আয়ন ডোনেট করতে পারে, তখন সে ক্ষার। কেউ যদি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ডোনেট করতে পারে, তাহলে সে ক্ষার। তাহলে তুমি বলবা কি? কেউ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ডোনেট করতে পারলে সে ক্ষার, এভাবে লিখবা। ওকে, এবার বলছে দেখো ত্বকের pH মানের জন্য আদর্শ সীমা কত? এটা মুখস্থ করবা, MCQ-তেও আসবে, আবার হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্নেও আসবে। ত্বকের pH মানে আদর্শ সীমা হচ্ছে 4.8 থেকে 5.5। সো 4.8 থেকে 5.5 এটা হচ্ছে ত্বকের pH মানের আদর্শ সীমা।
ত্বকের পিএইচ মানে আদর্শ সীমা 4.8 থেকে 5.5, 4.8 থেকে 5.5 ত্বকের পিএইচ মানের আদর্শ সীমা, এটা মাথায় রাখবো। পরে কোশ্চেন বলছে দেখো পিএইচ কাকে বলে, পিএইচ কাকে বলে, কি পরিমাণ আসছে দেখো, হ্যাঁ কি পরিমাণ আসছে দেখো, এই যে এই পরিমাণ আসছে। তাহলে আমরা এখন উত্তরটা দেখার চেষ্টা করি। উত্তরটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে উত্তর। উত্তরটা হচ্ছে যে কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণ উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তাহলে দেখো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। সো দেখো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বা নেগেটিভ লগারিদমকে পিএইচ বলে। আবার বলি, পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ঋণাত্মক লগারিদম কথাটা মাথায় রাখবা, লগারিদম বা ঋণাত্মক লগারিদম হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। সেখানে যেভাবে লেখা আছে এভাবেও লিখতে পারো, আবার আমি যেভাবে বললাম এভাবেও লিখতে পারো, লিখলে তুমি এটা পারবা। ওকে, পরের কোশ্চেন, খড় পানি কাকে বলে? খেয়াল করো, খড় পানি কাকে বলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানির ভিতরে যদি কখনো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, হ্যাঁ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকলেই হবে না, ক্যালসিয়ামের জন্য ধরো ক্যালসিয়ামের জন্য বা ম্যাগনেসিয়ামের জন্য ক্লোরাইড, হ্যাঁ ক্লোরাইড, ওকে দাঁড়াও ক্লোরাইড, তারপর হচ্ছে সালফেট, সো ক্লোরাইড সালফেট, তারপর হচ্ছে বাইকার্বনেট, এইগুলা যদি যুক্ত হয়, মানে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলা যদি পানির ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন পানিতে কোনো সাবান সহজে ফেনা উৎপন্ন করে না। দেখো সাবানের সাহায্যে সহজে ফেনা উৎপন্ন করে না, এই পানিকে আমরা খড় পানি বলি, খড় পানি। তাহলে দেখো কোন একটি পানির ভিতরে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড সালফেট কার্বনেট বাইকার্বনেট এগুলা যুক্ত থাকে, কার্বনেট বাইকার্বনেট এগুলা যুক্ত থাকে, তাহলে সেই পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করে না, এইটাকে আমাদের খড় পানি বলে। সাবান সহজে ফেনা উৎপন্ন করে না, এটাকে খড় পানি বলে। তাহলে আমরা এইগুলা মনে রাখবো যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সালফেট বাইকার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সালফেট বাইকার্বনেট, এগুলো একটু মনে রাখবো। সো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সালফেট বাইকার্বনেট এগুলা ফেনা যদি উৎপন্ন না করে তখন সেটা হচ্ছে খড় পানি। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, স্থায়ী খড় পানি কাকে বলে? খেয়াল করো এই জায়গাতে এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে আমরা দুই ধরনের যৌগ দেখছি, একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে কি বলতো সালফেট, তাই না, একটা কি বলতো কার্বনেট। এই যে এই তিনটা হচ্ছে স্থায়ী, আর বাইকার্বনেট যেটা আছে এটা হচ্ছে অস্থায়ী। সো যদি আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে এই তিনটা যুক্ত থাকে তখন এরা মিলে আমার স্থায়ী ক্ষারতা সৃষ্টি করে, এ হচ্ছে অস্থায়ী ক্ষারতা সৃষ্টি করে। তাহলে দেখো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এগুলোর সাথে যদি আমরা ক্লোরাইড সালফেট এইগুলা দ্রবীভূত করি তখন যেই ক্ষারতা সৃষ্টি হয় তখন সেটাকে স্থায়ী ক্ষারতা বলে, আর যদি বাইকার্বনেট যুক্ত হয় তখন সেটাকে অস্থায়ী ক্ষারতা বলে। এটা মাথায় রাখবো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে। ওকে, পরের কোশ্চেন বলছে সিওডি কি? সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মাথায় রাখবো সিওডি এর ফুল মিনিং হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড জিনিসটা কি? কোন একটি নদী নালার ভিতরে তোমার জৈব এবং অজৈব বা পানির ভিতরে জৈব এবং অজৈব দুই ধরনের দূষক আছে। সো জৈব এবং অজৈব দূষক উভয়কে নিষ্কাশিত করার জন্য যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এখানে জৈব অজৈব দুই ধরনের দূষক পদার্থ নিয়ে আমরা কাজ করব। জৈব অজৈব দুই ধরনের দূষক পদার্থ নিয়ে কাজ করলে সেটাকে আমরা সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। হ্যাঁ, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডে আমরা জৈব অজৈব দুই ধরনের পদার্থ নিয়েই কাজ করি, ওকে গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো খনিজ মল কি? খেয়াল করো এটা জাস্ট নর্মালি মুখস্থ করবা যে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় যে সমস্ত আকরিক ব্যতীত অন্যান্য মিশ্রিত মল বা পদার্থ যুক্ত থাকে সেটাকে আমরা খনিজ মল বলি। তো মাটির নিচে ধরো আমাদের আকরিক আছে, হ্যাঁ এই আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করব, আয়রন তারপরে সিলভার বিভিন্ন টাইপের গোল্ড, এই যে জিনিসপত্রগুলো আমরা নিষ্কাশন করব। নিষ্কাশনের সময় আকরিক বাদে অন্যান্য যে উল্টাপাল্টা জিনিসপত্র থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে খনিজ মল। ওকে ক্লিয়ার।
পরের কোশ্চেন বলছে ধাতু নিষ্কাশন কাকে বলে। তো আকরিক থেকে ধাতু সংগ্রহ করার যেই পদ্ধতি তাকে আমরা ধাতু নিষ্কাশন বলি। আবার বলি, আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার যে পদ্ধতি তাকে আমরা ধাতু নিষ্কাশন বলি। বুঝতে পারছো? আকরিক থেকে ধাতু আলাদা করা বা সংগ্রহ করার পদ্ধতি। পরের কোশ্চেন, ক্যালামাইন আকরিকের সংকেত লিখো। ক্যালামাইন মাথায় রাখবো, জিঙ্ক কার্বনেট এই জিনিসটাকে আমাদের ক্যালামাইন বলে, মাথায় রাখতে হবে ক্যালামাইন। সো ক্যালামাইন লেখাটা ভালো করে দেখবা এবং এর সাথে সংকেতটা মুখস্থ করবা, বোথ ক নাম্বার প্লাস এমসিকিউ দুইটার জন্যই। এবার বলছে দেখো বক্সাইটের সংকেত লিখো, বোথ ক নাম্বার প্লাস এমসিকিউ। বক্সাইটের সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড এর সাথে 2 অণু পানি, এই জিনিসটাকে বলা হচ্ছে বক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 অণু পানি এই জিনিসটাকে বলা হচ্ছে বক্সাইড। সো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু পানি যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বক্সাইড বলতে পারবো। ক্লিয়ার হয়েছে? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি 2 অণু পানি যুক্ত হয় এই জিনিসটাকে আমরা বলতে পারবো হচ্ছে বক্সাইড। সো বক্সাইডের এই সংকেত এটা আমাদের লিখতে হবে। আচ্ছা, পরে বলছে দেখো অলিয়াম কি। দেখো অলিয়ামের সংকেত লিখতে বলে H2S2O7, এই জিনিসটাকে অলিয়াম বলে। এর আরেকটা কথা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। কি বলে? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে কি বলে? অলিয়াম বলে। আবার বলি, ধূমায়মান মানে কি? এর ভিতরে পানি টানি অন্যান্য জিনিসপত্র দিছে। সো জাস্ট ডিরেক্টলি এভাবে মুখস্থ করবা যে অলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7 এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এইটাকে বলা হচ্ছে অলিয়াম, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, পরের কোশ্চেন বলছে দেখো এলপিজি এর পূর্ণরূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মাস্ট মুখস্থ করতে হবে। লিকুইফাইড বানানটার দিকে খেয়াল রাখো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড বানানটার দিকে খেয়াল রাখো। ওকে, পরে বলছে দেখো হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে সমস্ত যৌগ গঠিত হয় তাকে আমরা হাইড্রোকার্বন বলি। যেমন ধরো আমরা হাইড্রোকার্বনের ভিতর CH4 মিথেন, এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি? হাইড্রোকার্বন। ওকে, পরে বলছে দেখো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী। এবার বলছে দেখো যে সমস্ত জৈব যৌগের কার্যকরীমূলক একই হওয়ার কারণে এদের ভিতর ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায় তাকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের কার্যকরী মূলকগুলা একই হওয়ার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যাচ্ছে, ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যাচ্ছে। সো এদেরকে আমরা বলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। পরের কোশ্চেন বলছে দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের 2 প্রান্তেও মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনের 2 প্রান্ত মুক্ত অবস্থায় থাকে বা যেই সমস্ত হাইড্রোকার্বনের 2 প্রান্তের শিকল মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। বুঝতে পারছো মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? আচ্ছা, ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন। যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাহলে তাদেরকে বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি তোমাকে জিজ্ঞেস করে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেমন? ওকে, অ্যালকেন কাকে বলে? অবশ্যই যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তারাই হচ্ছে অ্যালকেন, তাই না? আবার তুমি এভাবে বলতে পারো অ্যালকেন হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে আমার অ্যালকেনের সংকেত। সো যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তারা হচ্ছে আমাদের অ্যালকেন। পরে বলছে দেখো প্যারাফিন কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। সো অ্যালকেন শ্রেণীর যৌগকে আমরা প্যারাফিন বলি। বুঝতে পারছো? সো প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন, যারা বিক্রিয়ায় অংশগ্রহণে আসক্তি দেখায় না, এবং আমরা অ্যালকেন শ্রেণীর যৌগকে প্যারাফিন বলি। ওকে, পরের কোশ্চেন অলিফিন কাকে বলে? এটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় রাখো। দেখো নিম্নতর সদস্য বিশিষ্ট যে সমস্ত অ্যালকিন ইথিন প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। দেখো তৈলাক্ত পদার্থ খেয়াল করবা। তাহলে আমরা অ্যালকিন নিচ্ছি, যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমরা ক্লোরিন বা ব্রোমিন এইগুলা যোগ করে একটা তৈলাক্ত পদার্থ তৈরি করছি, তারা হচ্ছে আমার অলিফিন। কথাটা মাথায় রাখো, কথাটা কি? অলিফিন। ঠিক আছে, অলিফিন। প্রশ্ন একটু দ্রুত পড়াই গেলাম কিন্তু জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন দ্রুত পড়াই গেলেও জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অলিফিন কাকে বলে? মাথায় রাখবা, কেমন?
ওকে, পরের কোশ্চেন, রেকটিফাইড স্পিড কাকে বলে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেকটিফাইড স্পিড কাকে বলে? ক নম্বরে মাস্ট দেয়। দেখো রেকটিফাইড স্পিড বলছে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলে। 96% জলীয় দ্রবণ মানে কি? ইথানলের পরিমাণ 96%, CH3CH2OH, এই ইথানলের পরিমাণ 96% আর জলের পরিমাণ হচ্ছে কত? 4%। সো ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলে। তার মানে এখানে 96% ইথানল এবং 4% জল, 96% ইথানল 4% জল, এই যে 96% ইথানল এবং 4% জল, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো মেথিলেটেড স্পিরিট কাকে বলে? মেথিলেটেড স্পিরিট, খেয়াল করো মেথিলেটেড স্পিরিটের ক্ষেত্রে আমাদের এই যে টোটাল সংজ্ঞাটা এটা একটু ভালো করে পড়তে হবে। দেখো বলছে ঔষধ, খাদ্য, শিল্প ব্যতীত অন্যান্য শিল্পে রেকটিফাইড স্পিরিটের সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করে ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে। তার মানে আগে ছিল আমার রেকটিফাইড স্পিড যেখানে 96% ইথানল ছিল, তাই না? এখানে কি ছিল? রেকটিফাইড স্পিডে 96% ইথানল ছিল। এখন মেথিলেটেড স্পিড মানে হচ্ছে এর সাথে সামান্য পরিমাণ তুমি মিথানল যোগ করে বিষাক্ত করে ফেলবা। তো আগে তোমার রেকটিফাইড স্পিড ছিল এর ভিতরে সামান্য পরিমাণ মিথানল CH3OH এইটা যোগ করে এটাকে করবা কি বিষাক্ত করে তারপরে ব্যবহার করবা। কোন কোন শিল্পের জন্য? ঔষধ, খাদ্য, শিল্প ব্যতীত, এই তিনটা কি আমাদের প্রয়োজনীয়। এই তিনটা ব্যতীত অন্যান্য শিল্পে আমরা এটাকে বিষাক্ত করে ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। ওকে, ক্লিয়ার? পরে বলছে দেখো ফরমালিন কাকে বলে? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। তার মানে এখানে HCHO এইটার পরিমাণ 40% আর পানির পরিমাণ কত? পানির পরিমাণ 60%। এটা মাথায় রাখবা যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে কোনটার পার্সেন্টেজ কত? পরের কোশ্চেন বলছে ঘনীভবন পলিমাকরণ কাকে বলে? মাথায় রাখতে হবে ঘনীভবন পলিমাকরণের সময় অনেকগুলো পলিমার অণু একত্রিত হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এগুলো অপসারণ হয় এবং তারা ঘনীভূত হয়, এই প্রক্রিয়াকে ঘনীভবন পলিমাকরণ বলে। যেমন হচ্ছে নাইলন 66 একটি ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়া। সো কি হয়? অনেকগুলা মনোমার একত্রিত হয়ে যখন পলিমার গঠন করে তখন পলিমার গঠনের সময় যদি পানি, কার্বন ডাইঅক্সাইড এগুলো অপসারণ হয় তখন সেটাকে ঘনীভবন পলিমাকরণ বলে। নিজের ভাষায় বললাম, তুমি বইয়ের ভাষাও একবার পড়ে দেখবা। ওকে, পরের কোশ্চেন, মনোমার কাকে বলে? পলিমাকরণ বিক্রিয়ায় যে ছোট ছোট ক্ষুদ্র অণুগুলা ব্যবহার হয় তাকে আমরা মনোমার বলি। আচ্ছা, পরের কোশ্চেন, বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে? যেগুলা হচ্ছে পৃথিবীতে অটোমেটিক পচে যায়। যেমন ধরো এখানে বলছে যে সমস্ত পলিমার সূর্যের আলো এবং প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া, জীবাণু দ্বারা বিয়োজিত হয় বা পচে যায় তাদেরকে আমরা বায়োডিগ্রেডেবল পদার্থ বলি। তাহলে সূর্যের আলো এবং ব্যাকটেরিয়া এই দুইটার কারণেই পচে যাচ্ছে, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরে বলছে দেখো বেকিং পাউডারের সংকেত কি? মাথায় রাখবা সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে বেকিং পাউডারের সংকেত। সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডারের সংকেত, মাস্ট, এটা মুখস্থ করা মাস্ট, সোডিয়াম বাইকার্বনেট। পরে বলছে দেখো সোডা অ্যাশ কাকে বলে? অনাদ্র সোডিয়াম কার্বনেটকে আমরা সোডা অ্যাশ বলি। অনাদ্র সোডিয়াম কার্বনেট এটাকে বলি হচ্ছে সোডা অ্যাশ। মানে অনাদ্র মানে কি? অনাদ্র মানে হচ্ছে শুকনা, আর্দ্র না। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10%, এটা 6 থেকে 10% জলীয় দ্রবণ ছিল, এইটাকে বলা হচ্ছে ভিনেগার বা সিরকা। এটা মাস্ট, ভিনেগারের সংজ্ঞাটা মাস্ট। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% বা 4 থেকে 10% জলীয় দ্রবণ। পরে কোশ্চেন, সাবান কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যে অ্যালকেন সেটা হচ্ছে সাবান। সাবানের সংজ্ঞাটা ভালো করে পড়ো। ওকে, পরে ব্লিচের আণবিক সংকেত লিখো, এইটা মাস্ট। ব্লিচ CaOCl, ব্লিচ, এইটা হচ্ছে ব্লিচ। এই ব্লিচের আণবিক সংকেত এটা মাথায় রাখবা এবং এটাও মাথায় রাখবা এই ব্লিচে একটা হচ্ছে ক্লোরিন +1, একটা -1, বুঝতে পারছো? এইটা -1, এইটা +1। সো এই ব্লিচের সংকেতে একটা +1 একটা -1 থাকে। ওকে, পরে বলছে দেখো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে এই জায়গায় খেয়াল করো, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সো সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি, খেয়াল করো সোডিয়াম কার্বনেট এর সাথে 10 অণু পানি, এইটা যুক্ত করলে এটা তৈরি করে হচ্ছে কাপড় কাঁচা সোডা।
গ্রেট। পরের কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যেমন ধরো ক্লোরিন ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করছে, এখন এদের মাঝখানের যে ইলেকট্রন এটাকে যদি এই ক্লোরিন টেনে নিজের দিকে টেনে নেয় তাহলে এ মাইনাসে পরিণত হবে, এ প্লাসে পরিণত হবে। সো সেম ভাবে এই মাইনাস এবং প্লাসে পরিণত করার যে ক্ষমতা এটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ভালো করে পড়ো। পরের কোশ্চেন, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল থেকে একটা একটা করে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে এক মোল ঋণাত্মক আয়নে রূপান্তর করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এইটার সংজ্ঞাটা ভালো করে পড়ো, কেমন? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা ভালো করে পড়ো। পরে বলছে মুদ্রা ধাতু কাকে বলে? আমরা জানি গ্রুপ 11 যেই 4টি মৌল কপার সিলভার গোল্ড এবং রঞ্জনিয়াম, এগুলার ভিতরে কপার সিলভার গোল্ড এই তিনটাকে আমরা মুদ্রা ধাতু বলি। বুঝতে পারছো? পরের কোশ্চেন, অপধাতু কাকে বলে? যারা ধাতু অধাতু উভয়ের মতো আচরণ করে তাদেরকে আমরা অপধাতু বলি। ওকে। পরের কোশ্চেন, হ্যালোজেন কাকে বলে? গ্রুপ 17 নাম্বার মৌলগুলাকে আমরা হ্যালোজেন বলি। হ্যালোজেনের ভিতর কে আছে? এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটাইন। সো এই 105টা কোশ্চেন তুমি যদি কভার করে ফেলো ইনশাল্লাহ তোমার ক নাম্বার আর একদম বাদবে না। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাস করছো। তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মিল্টন ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।